গত ক্লাসে আমি কোর্স আউটলাইন দিয়ে দিয়েছিলাম। পেয়েছো কোর্স আউটলাইন? আপনার দেখছো কোর্স আউটলাইন কোথায় দিচ্ছি? কেন আপডেট? হ্যাঁ, টোটাল আপডেট হয়ে গেছে। কবে আপডেট হয়েছে? 2-3 দিন আগে। না 2 দিন আগে। 2 দিন আগে আমি নিজে করে দিয়েছি এগুলো। তো আপডেট হয়ে গেছে, টোটালে সব কিছু এখন পাবো। শুধুমাত্র ল্যাবগুলো বোধহয় একটা ইনক্লুড করা হয়নি, বাকিটা ইনক্লুড করা হয়ে গেছে। সো আমাদের নতুন কোর্সটা খুবই ইজি, মনোযোগ দিয়ে পড়লেই ভালো করা সম্ভব। সো আমাদের কোর্সটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এখানে যত ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে বাংলাদেশে বা আউটসাইড কান্ট্রি, সবগুলো পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করা হবে। পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আগে কী কী করতে হয় সেই সব জিনিস নিয়েও আলোচনা করতে হবে, এমনকি সাব স্টেশন নিয়েও আলোচনা করা হবে। কারণ পাওয়ার প্ল্যান্ট মানেই সেখানে সাব স্টেশন থাকবে। এই কোর্সে থিওরি বেশি, ম্যাথমেটিক্স তুলনামূলক কম। তারপরেও নেই যে তা না, আছে একটা চ্যাপ্টারে আছে শুধুমাত্র। একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে লোড অ্যানালাইসিসের জন্য আমার এই জিনিসগুলো পাওয়া যায়। সো গত ক্লাসের শুরুতেই হচ্ছে আমি দিয়েছিলাম যে কী কী রেফারেন্স বুক আমি ফলো করবো। এখান থেকে আমি রোহিত নেতার প্রিন্সিপালস অফ পাওয়ার সিস্টেম যে বইটা আছে, এই বইটা তুমি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা কিনে নিতে পারো। বইটা খুবই সহজ ভাষায় লেখা। আমি নর্মালি এটাই খুবই বেশি ফলো করবো। এটা বাকিগুলো যদি কোনো টপিকের প্রয়োজন হয় সেখান থেকে আমি নিব, ঠিক আছে? তো বইটা আজকে গিয়ে প্রথমটা একদম প্রথমটা প্রিন্সিপালস অফ পাওয়ার সিস্টেম। এই বইটা তোমার পাওয়ার সিস্টেম প্রোটেকশন সুইচ গিয়ার করেছো না? ওই সময় কাজে লাগবে, ঠিক আছে? গত ক্লাসে বাংলাদেশের পাওয়ার সিস্টেম নিয়ে কিছু আমি আপডেটেড তথ্য দিয়েছিলাম যে বাংলাদেশে এখন টোটাল কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে? 135টা মতো। 135টা মতো। তার ভিতরে আমার জেনারেশন ক্যাপাসিটি ছিল প্রায় 31,000 সামথিং। আমি 31,000 সামথিং মেগাওয়াট ইনস্টলড ক্যাপাসিটি। আমি চাইলে 31,000-এর উপরে জেনারেট করতে পারি, কিন্তু আমার ম্যাক্সিমাম ডিমান্ড কত? বাংলাদেশের এখন ম্যাক্সিমাম ডিমান্ড কত মেবি যদি আমি বলি? হ্যাঁ, সো আমার পাওয়ার প্ল্যান্ট আছে 135টা, ইনস্টলড ক্যাপাসিটি হচ্ছে 31,000 প্লাস। সেখান থেকে আমার ডিমান্ড আছে, ম্যাক্সিমাম ডিমান্ড মোটামুটি 16,000 থেকে 17,000-এর মাঝামাঝি হচ্ছে মেগাওয়াট, ঠিক আছে? সো এখানে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ তথ্যগুলো আপডেট করা আছে, তথ্যগুলো পিডিবি থেকে নেওয়া। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। এখানে হচ্ছে 135টা মতো পাওয়ার প্ল্যান্ট আছে এবং আমার বিদ্যুৎ সর্বোচ্চ উৎপাদন হয়েছে 23 জুলাই 2025, অর্থাৎ জুলাই মাসের 23 তারিখে ম্যাক্সিমাম প্রোডাকশন করছে কত? 16,794 মেগাওয়াট। কিন্তু আমার ইনস্টল ক্যাপাসিটি কিন্তু 31,000 মেগাওয়াটের উপরে। পাওয়ার প্ল্যান্টগুলো মোটামুটি 50% ইফিসিয়েন্টলি ধরে চলতেছে, কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট এর থেকেও কমে চলে, উইকেন্ডারগুলো খুব কম। এর কারণে আমি বলছিলাম যে আমার যেহেতু 31,000 মেগাওয়াট হচ্ছে আমার ইনস্টল ক্যাপাসিটি, বাকিগুলো যারা তৈরি করে বসে আছে, কিছু প্রাইভেট কোম্পানি আছে না, সব কি সরকারের আন্ডারে না? সরকারের আন্ডারে না, কিছু প্রাইভেট কোম্পানি আছে, তাদেরকে আমার কিন্তু মানে ইনস্টলেশনের জন্য যদি বসে আছি তার জন্য কিছু কিছু চার্জ দিতে হবে, ঠিক আছে? সো সেই চার্জের নামটা আমি কি বলছিলাম বলতে একটু? আমি যে ইনস্টল করে রেখেছি কিন্তু ইউজ করতেছি না বা সেখান থেকে আমি বিদ্যুৎ কিনতেছি না, এর জন্য একটা চার্জ নির্ধারণ করে। সেই চার্জটার নাম কি ছিল না তুমি দেখে আসবে? সো আমার জেনারেশনে আমি যাচ্ছি না, কিন্তু আমার আছে যে আমি চাইলে জেনারেট করতে পারতাম, কিন্তু তারা আমার কাছ থেকে কিনতেছে না। সো না কিনলে আমার লস না? এটা একটা প্রাইভেট কোম্পানি, সে বিদ্যুৎ বিক্রি করার জন্য বসে আছে, বিক্রি করতে পারতেছে না, বিক্রি করতে পারছে। এই জন্য কি সে একটা বিল পাবে, সরকার একটা বিল পাবে, কারণ সে ইনস্টল করছে, ঠিক আছে? সেই বিলটার নাম আমি গত ক্লাসে বলছিলাম। আমি এখন যে ক্লাসে আসলে প্রিভিয়াস ক্লাসের পড়াগুলো তোমাকে আমি জিজ্ঞেস করবো, না জিজ্ঞেস করলে সেটা বলে দিব না, তোমাকে পরবর্তী দিকে সার্চ করে বের করে আনতে হবে। ক্লাসের পরীক্ষার সময় তোমাকে লিখতে হবে, কোথাও না কোথাও তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? বাংলাদেশে এখন তো গ্রাহক সংখ্যা আছে প্রায় 4,99,00,000, একটু বেশি 24,000। সো প্রায় 5 কোটি গ্রাহক আছে। সব থেকে বেশি গ্রাহক হচ্ছে আমার হচ্ছে কর্মী বিদ্যুতের, সব থেকে বেশি গ্রাহক। আর এই পাওয়ার প্ল্যান্টগুলো সব পিজিসিবির আন্ডারে কাজ করে। আর ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কিন্তু আলাদা সব,
ডিস্ট্রিবিউশন কোম্পানিদের জন্য সিস্টেম আছে পিজিসিবি, ডেসকো, ডেসা, ডিপিটিসি, এরা কিন্তু কোনো সরকারি না, পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু সব। তুমি যদি মনে করো এটা একমাত্র হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি, সেটা হচ্ছে সরকারি, এখানে শুধু সরকারি সব রুলস রেগুলেশন সব কিছু কাজ করে, বাকিগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির মতো করে চলে। বাংলাদেশে মাথা পিছু কিলোওয়াট আওয়ার 661, এই তথ্যগুলো তোমার মাথায় রাখতে হবে, এই তথ্যগুলো তোমার জানা থাকতে হবে। বাংলাদেশের ওভারঅল পাওয়ার সিস্টেম এখন কি পরিস্থিতিতে আছে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং করতেছো, তুমি জানো না পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, বাংলাদেশের আপডেটেড পাওয়ার প্ল্যান্ট সিস্টেম সম্পর্কে, তাহলে কিন্তু হলো না। সো অবশ্যই বাংলাদেশের আপডেটেড যে পাওয়ার সিস্টেম আছে সেখানে কিছু তথ্য আপডেট প্রতিদিন আপডেট হবে। তুমি পিটিভি ওয়েবসাইটে যদি যাও, সেখান থেকে প্রতিদিনকে জেনারেশন সর্বোচ্চ এবং সর্বনিম্ন ম্যাক্স এবং মিনিমাম দেয়া থাকে, কখন ম্যাক্স এবং কখন নেই সেটাও দেওয়া থাকে। এই তথ্যগুলো তোমার আপডেট থাকা জরুরি, অ্যাটলিস্ট এই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো। এখন আসো, আমি এই পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়ানোর আগে ইলেকট্রিসিটির বা ইলেকট্রিক্যাল এনার্জির প্রয়োজনীয়তা কি বা এনার্জি রিলেটেড কিছু কথাবার্তা শুরুতে হচ্ছে পড়াবো, ঠিক আছে? এবং এনার্জি ইউনিট কি তোমরা জানো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ এনার্জি? এনার্জি ইউনিট কি? জুল? এনার্জি ইউনিট কি? শিওর? ও বলল জুল, কে বলছে জুল? এনার্জি ইউনিট জুল? তোমরা জানো। এখন যদি এনার্জি ইউনিট বলতে না পারো তাহলে কি জানছো? সো ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কেন আমি ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করব এই তথ্যটা আমার জানা দরকার। কেননা আমার কিন্তু কয়লা ছিল, কেরোসিন ছিল, তাই না, হেভি অয়েলগুলো ছিল, সেগুলো ইউজ না করে কেন আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করতেছি? কারণ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ দ্য সেকেন্ড সোর্স অফ এনার্জি, মানে প্রাইমারি সোর্স অফ এনার্জি না। প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স অফ এনার্জি বলতে বোঝায় যে সোর্স থেকে ডিরেক্টলি এনার্জি হারভেস্ট করা হয়। যদি আমি কয়লাকে বার্ন করে স্টিম তৈরি করি, তাহলে কয়লার যে এনার্জিটা নিলাম এটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি। কিন্তু কয়লা থেকে নিলাম, স্টিম বানালাম, স্টিম মানে তারপরে ইলেকট্রিসিটি ব্যবহার করলাম, এটা হচ্ছে সেকেন্ডারি সোর্স অফ এনার্জি, যেটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ব্যবহার করতেছি না, ইনডিরেক্টলি ব্যবহার করতেছি। তা আমি কেন ডিরেক্টলি কয়লা ইউজ করে এনার্জি সোর্স ইউজ না করে ইলেকট্রিসিটি কেন ব্যবহার করতেছি? তার কিছু কারণ তো থাকতে হবে, সেই কারণগুলো, সেই ইম্পর্টেন্টগুলো এখানে দেওয়া হচ্ছে। সো ইলেকট্রিসিটি ইজ দ্য সেকেন্ডারি সোর্স অফ এনার্জি, মনে রাখতে হবে। কয়লা হচ্ছে প্রাইমারি সোর্স অফ এনার্জি। ওকে, একটা দেশের উন্নয়ন বা কতটুকু একটা দেশের ডেভেলপমেন্ট আছে তা নির্ভর করে ওই দেশের প্রতিটা মানুষের মাথা পিছু পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশনের উপরে। দেখো কথাটা হাইলাইট করে দেওয়া আছে রেড কালার। পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন কতটুকু করতেছে সেটার উপর নির্ভর করে ওই দেশটা কতটা উন্নত। বুঝছো? বাংলাদেশের ক্ষেত্রে আমরা কত বলছি? 661 কিলোওয়াট আওয়ার, দেখুন কিলোওয়াট আওয়ার অর্থাৎ এনার্জি ইউনিটে দিচ্ছি 661 কিলোওয়াট আওয়ার। আমি যদি যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, তারা কি স্যার 661 কিলোওয়াট ব্যবহার করে? না, তারা আমাদের থেকে অনেক বেশি ব্যবহার করে, তাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু এভারেজ করছি, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিগুলো মেগাওয়াট রেঞ্জে ব্যবহার করতেছি, কিন্তু আমরা ওভারঅল বাংলাদেশে যত মানুষ আছে সবাইকে যদি কত এনার্জি জেনারেট হচ্ছে সেটাকে ভাগ করে দিই তাহলে 661 আসে। অন্য দেশের ক্ষেত্রে এটা বেশি। আমি যদি সুদানের কথা চিন্তা করি, নাইজেরিয়ার কথা চিন্তা করি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা যদি চিন্তা করি, তারা হয়তো আমাদের থেকে কম আছে, 661 না হয়। ইন্ডিয়ার কথা যদি চিন্তা করি তাহলে আমাদের থেকে বেশি আছে। পাকিস্তানের কথা যদি একটু চিন্তা করি হয়তো আমাদের রেঞ্জে আছে। পাকিস্তান খুব বেশি আমাদের থেকে এখন উপরে নেই, বরং আমাদের থেকে ওদের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ এবং ইনফ্লেশন অনেক বেশি। ঠিক আছে? সো আমাদের মেইন প্রয়োজন হচ্ছে, আমরা জানি এটা দেখা গেছে সোসাইটি ডেভেলপমেন্টের জন্য পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন যদি বেশি না হয় তাহলে সেই দেশের ডেভেলপমেন্টটা হয় না। মনে করো যদি ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আরো বেশি ডেভেলপ হতো, মনে করো কার ইন্ডাস্ট্রি চলে আসছে, মোবাইল ইন্ডাস্ট্রিগুলো চলে আসছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিগুলো চলে আসছে। কার ইন্ডাস্ট্রি মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেগুলো এগুলো আসলে এনার্জি আরো কনজাম্পশন বেশি হচ্ছে। সো গাড়ি যেগুলো আমি পেতাম, মোবাইল যেগুলো পেতাম সেগুলো সস্তা দামে পেতাম, তাই না? সো মানুষের কাছে মানে জিনিস অ্যাভেলেবিলিটি থাকতো এবং মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ পেত। অবভিয়াসলি হ্যাঁ, নাই কেন? না থাকার পিছনে অনেক কারণ আছে। আমাদের এখানে যে ধরনের সরকারের যে ধরনের পরিবেশ দেওয়া দরকার সেটা পরিবেশ দিতে পারতেছে, সে ধরনের র মেটেরিয়াল দরকার সেখানে তো অ্যাভেলেবিলিটি এখানে নেই।
যে ধরনের টেকনোলজি এখানে দরকার তো সেটা নেই। সরকারের সাথে চুক্তিতে সেভাবে তারা আসতেছে না, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু তারা পারতেছে। টেসলার মতো কোম্পানি, হ্যাঁ অফকোর্স বাংলাদেশে কিছু কিছু আছে যেমন ওয়ালটনগুলো অ্যাসেম্বল করে, শুধুমাত্র মোবাইল যেগুলো আছে অ্যাসেম্বল করে। ইন্ডিয়া হায়দ্রাবাদে তো মোটামুটি ইন্ডিয়া থেকে শুরু করে গুগল সব কিছু আছে, কারণ সেখানে সরকার বা সেখানকার আর্থসামাজিক অবস্থা বা পোটেনশিয়াল ক্যান্ডিডেট, কারণ তুমি যদি মনে করো একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বাংলাদেশে দিবা এখনকার জামানায় এসে, তাহলে তোমার লোক লাগবে। সরকার তো চাইবে যে তার নিজের দেশের লোক সেখানে কাজ করুক। তুমি যখন একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে দিবে, সরকার চাইবে যে বাংলাদেশের লোকজন যেন সেখানে কাজ করে। সো বাংলাদেশে যদি একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দিতে হয়, তাহলে একটা ক্লিন রুমের প্রয়োজন বা অনেক বড় ক্লিন রুমের প্রয়োজন। একটা ক্লিন রুম মানে যে পরিমাণ টাকা, সেই টাকা সরকার দিবে না। যে ধরনের টেকনিক্যাল পার্সন দরকার, সেই ধরনের টেকনিক্যাল পার্সন হয়তো নেই আমাদের দেশে, হয়তো সে ধরনের টেকনিক্যাল পার্সন নেই, কারণ যা কিছু হয় বিদেশ থেকে আমরা হায়ার করে নিয়ে আসি। সো এটা কিন্তু আমাদের ড্রব্যাকস। ইঞ্জিনগুলো ডিজাইন করতে গেলে যে ধরনের টেকনিক দরকার, সে ধরনের টেকনিক হয়তো আমাদের নেই। একটা মোটরসাইকেল কথা যদি চিন্তা করো, ছোট্ট একটা গাড়ি, সেই গাড়ির ইঞ্জিন ডিজাইন করার জন্য যে ধরনের ইন্ডাস্ট্রি দরকার, সেই ইন্ডাস্ট্রি আমাদের ডেভেলপ করে না। তো যদি ইন্ডাস্ট্রি আসে তাহলে এনার্জি কনজাম্পশন বাড়বে, আমাদের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট অগ্রগতিটা আস্তে আস্তে বাড়বে। আমরা আশা করতেছি ভবিষ্যতে এটা আসবে। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি আগামী 10 বছর বাংলাদেশে বেশ ভালো পজিশন থাকবে ফর শিওর, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার, ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করার আরো কিছু কিছু কারণ আছে। শুরুতে হচ্ছে কনভেনিয়েন্ট ফর্ম। আমি ইলেকট্রিক্যাল এনার্জি কেন ব্যবহার করব তার পিছনে বড় একটা কারণ হচ্ছে কনভেনিয়েন্ট ফর্ম। কনভেনিয়েন্ট মানে হচ্ছে কি, মানে ব্যবহার করার জন্য খুব সুবিধাজনক। মানে কনভেনিয়েন্ট, এটা আমি বাংলা কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক উপায়ে ব্যবহার করা। এখন কনভেনিয়েন্ট ফর্ম বলতে সে বোঝাতে যাচ্ছে আমি ইলেকট্রিক্যাল এনার্জিকে খুব সহজেই আলাদা সোর্স অফ এনার্জিতে কনভার্ট করতে পারি, অন্য যে কোনো এনার্জিতে কনভার্ট করতে পারি। সাপোজ তুমি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করতে যাচ্ছ, তাহলে তোমার কি দরকার? জাস্ট একটা হাই রেজিস্ট্যান্সের ওয়্যার দরকার। তুমি হাই রেজিস্ট্যান্সের ওয়্যারকে যদি রাখো কোনো পানির ভিতরে, দেখবে যে পানিটা গরম হচ্ছে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জিকে ডিরেক্টলি খুব সহজেই হিট এনার্জিতে কনভার্ট করা গেল। সেটা তো মানা গেল। আচ্ছা, মনে করো তোমার ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করতে হবে। সো একটা বাল্ব নিছো, ইলেকট্রিক্যাল যে বাল্ব আছে সে বাল্ব নিছো, সো সুইচ অন করছো, ইলেকট্রিক্যাল এনার্জি ডিরেক্টলি লাইট এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এখন তুমি যদি আগুন জ্বালায় আলোটা নিতে চাইতে, তাহলে তার থেকে কি আমার ইলেকট্রিক্যাল এনার্জিতে সহজ হলো না অ্যাকচুয়ালি? আবার মনে করো তুমি ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে যাচ্ছ, তাহলে জাস্ট একটা ইলেকট্রিক্যাল এনার্জি নিছো, ইলেকট্রিক্যাল মেশিন মোটর নিছো, ডিরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। দেখো এখান থেকে এনার্জি কনভেনিয়েন্ট ফর্ম আলাদা ফর্মে কনভার্ট করা ইজি। এই জন্য সব গবেষণার পর দেখা গেছে যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করি, এবং ইলেকট্রিক্যাল এনার্জিরই যত সব ইকুইপমেন্ট আছে সব ডেভেলপ হচ্ছে। অন্য কোনো এনার্জি ইকুইপমেন্ট কিন্তু অত বেশি ডেভেলপ হচ্ছে না তুলনামূলক। সাপোজ তুমি যদি চিন্তা করো সান এনার্জি, সানের সোলার এনার্জি থেকে তুমি হিট এনার্জিতে কনভার্ট করতে যাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হতো? সানের এনার্জিটাকে কোথাও না কোথাও ধরতে হতো, অথবা ডিরেক্টলি পানির উপর দিতে হতো, বা রিফ্লেক্টিভ কোনো এরিয়া তৈরি করতে হতো, সেখান থেকে সেই রিফ্লেকশনটা পানির উপরে দিতে হতো। কত ঝামেলা না? মানে এই জিনিসটা হ্যান্ডেল করা ঝামেলা ছিল। এই জন্য বলা হচ্ছে এটা এই এনার্জিটা আমি ব্যবহার করতে চাই, কারণ এটা হচ্ছে কনভেনিয়েন্ট ফর্মে পাওয়া যায়। আমি চাইলে যে কোনো এনার্জিতে এটা কনভার্ট করতে পারি। এগুলো শুধু তোমাকে লিখতে হবে, আমি কিন্তু সব লিখে দেই না, বইয়ের ভিতর সব লেখা আছে। এই কথাগুলো তোমাকে ঘোরাই ফিরাই লিখতে হবে। ইজি কন্ট্রোল, ইলেকট্রিক্যাল এনার্জিকে ইজিলি কন্ট্রোল করা যায়। মনে করো একটা মোটরে তুমি স্পিড কন্ট্রোল করতে যাচ্ছ, সো তুমি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার, মোটর ইন্ডাকশন মোটর, তুমি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার ইউজ করে এর স্পিডটাকে সুন্দর মতো নব দিয়ে কন্ট্রোল করতে পারো। একটা বাল্ব লাইটকে কন্ট্রোল করতে যাচ্ছ, সুইচ অন অফ করো। একটা লিফটকে কন্ট্রোল করতে যাচ্ছ, সুইচ অন অফ করো। ইজি, মানে ইজিলি কন্ট্রোল করা যায়। এটার কারণে এটা ইউজ করতে চাই। তারপরে কি গ্রেটার ফ্লেক্সিবিলিটি, এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে আমি যদি মনে করো কোনো কোলকে কোথাও ট্রান্সপোর্ট করতে চাই, তাহলে কিন্তু মনে করো আমার গাড়ি লাগে। কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা খুবই ইজি, ফ্লেক্সিবল। আমি তারের ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারি, তারের ভিতর দিয়ে ইজিলি এটাকে নিয়ে যেতে পারি। চট্টগ্রাম থেকে ঢাকাতে আমি ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে এসেছি কিসের মাধ্যমে? গ্রিড সিস্টেম, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নিয়ে আসছি। কিন্তু যদি ওই এনার্জি কোল যেটা ছিল মনে করো চট্টগ্রামে, সেটাকে যদি ঢাকা আমার ইউজ করতে হয়, তাহলে ট্রাকে করে বা কোনো লরিতে করে আমাকে টানতে হতো, কত ঝামেলা না? সো এটা একটা সুবিধা।
গ্রেটার ফ্লেক্সিবিলিটি। চিপনেস, ইলেকট্রিক্যাল এনার্জি তুলনামূলক অন্য যে কোনো এনার্জি থেকে সহজ, কিন্তু এর কন্ট্রাডিকশন আছে। এটা নিয়ে জাস্ট অন্য যে কোনো এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সহজ বা সস্তায় পাওয়া যায়, কিন্তু এটা আমি পুরোপুরি বিশ্বাস করি না। কারণ কোলের যে দাম, 1 কেজি কোল পোড়াইলে হয়তো সেটার 40% আমি এনার্জি হারভেস্ট করতে পারি। সো 1 কেজি কোলের যে দাম ছিল, এই জিনিসটা আমার কন্ট্রাডিকশন লাগে। তারপরেও তারা দিয়েছে যে তুলনামূলকভাবে ইলেকট্রিক্যাল এনার্জি চিপনেস আছে, মানে সস্তায় পাওয়া যায়। আর ক্লিনলিনেস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক্যাল এনার্জি যদি মনে করো আমার এই বাতিগুলো জ্বালাইতে হতো কোনো পেট্রোল ইঞ্জিন চালিয়ে বা কোনো কয়লা বার্ন করে, এখানেই চাচ্ছি আমি এনার্জিটা এখানে ইউজ করবো, তো এখানেই চাচ্ছি আমি, এখানে যেখানে ইউজ করছি তার উপর বেস করে কথাগুলো বলবো। আমি এখানে দেখতে পাচ্ছি আমার কোনো কিছু জ্বলতেছে না, কোথাও স্মোক নেই, কোথাও ফিল্মস নেই, সো সুন্দর, চোখ টোক জ্বালা পোড়া করতেছে না, একদম এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। সো এখানে কোনো ধরনের গ্যাস, কোনো ধরনের ঝামেলা, এই সমস্ত ইস্যু নেই। সো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেইখানটার কথা কিন্তু আমি বলতেছি না, যেখানে ইউজ করতেছি সেইখানটার কথা বলছি। এটা ক্লিনলিনেস, না? সো এনভায়রনমেন্টাল, এখানে কোনো ধরনের গ্যাস, কোনো ধরনের স্মোক, কোনো ধরনের ফিউমস, এই ধরনের কোনো ইস্যু নেই। এই কারণে আমি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করি। হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি, এই এনার্জিকে ট্রান্সমিট করলে হাই এফিসিয়েন্সিতে ট্রান্সমিট করতে পারি। আমাদের বাংলাদেশের ট্রান্সমিশন লস কত %? দেখছো গত ক্লাসে বলেছেন ট্রান্সমিশন লস কত %? আমাদের কি বলিব বলো, এখানে দেয়া নেই, কিন্তু এটা অ্যারাউন্ড 10%। এটা অ্যারাউন্ড 10% ট্রান্সমিশন লস তো থাকার কথা ছিল। আগের একটা ফাইল ছিল, সেই ফাইলে আছে বাংলাদেশের ট্রান্সমিশন লস অ্যারাউন্ড বলছি, অর্থাৎ 10-এর একটু কম বেশি, 10-এর একটু কম বেশি হতে পারে। অর্থাৎ চট্টগ্রাম থেকে যদি 100 ওয়াট পাওয়ার ট্রান্সমিট করে, সেটা ঢাকাতে এসে হয়তো 90 ওয়াট কালেকশন। এই ট্রান্সমিশন লসটা কিন্তু পাওয়ার গ্রিডে হয়ে থাকে। এই লসটা কিন্তু পাওয়ার গ্রিড কোম্পানি নেয় না, এটা কনজিউমার থেকে এই টাকাটা তারা নিয়ে নেয়। তারা যে পরিমাণ জেনারেট করছে সেই পরিমাণ টাকাই কোনো না কোনোভাবে তারা আমাদের থেকে নিয়ে নেয়। এই লসের জন্য এটা তো আমি ইউজ করতেছি না। 100 মেগাওয়াট দিলে আমি পাই 90 মেগাওয়াট, এই 10 মেগাওয়াটের দাম কিন্তু কনজিউমাররাই দেয়। এটা কখনো পাওয়ার গ্রিড কোম্পানি দিবে না, কোনো না কোনোভাবে তোমার কাছ থেকে এটা নেয়, কোনো বুদ্ধি আছে এখানে নেয়, ঠিক আছে? তারা সেই সিস্টেমটা এখানে করে রেখেছে। হ্যাঁ, সো হাই ট্রান্সমিশন এফিসিয়েন্সি এই কারণে হচ্ছে, ঠিক এই কয়টা কারণে আমি ইলেকট্রিক্যাল এনার্জি, হ্যাঁ ঠিক এই কয়টা কারণে হচ্ছে আমি ট্রান্সমিশন বা ইলেকট্রিক্যাল এনার্জি ব্যবহার করি। ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, ঠিক এই কয়টা পয়েন্টে তোমাকে সুন্দর করে গোছায় লিখতে হবে, ঠিক আছে? সো পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং করতেছো, এনার্জি কেন জেনারেট করতেছো, কেন ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডাকশন হচ্ছে, সেই কথাটা গোছায় লিখতে পারা উচিত। শিওর সাউন্ড? দুইভাবে করা যায়, এটার ভিতরে কন্ট্রাডিকশন আছে। হাই ভোল্টেজ ডিসি লাইন আছে, আবার হচ্ছে হাই ভোল্টেজ এসি লাইন আছে। বাংলাদেশে একমাত্র HVDC আছে কোথায়? বহরমপুর টু ভেড়ামারা। বহরমপুর হচ্ছে ইন্ডিয়াতে, ভেড়ামারা হচ্ছে বাংলাদেশে। এখানে এটা কেন করা হয়েছে জানো? যাতে কোনোভাবে ইন্ডিয়ার যে এসি যে ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি যেন বাংলাদেশে কোনোভাবে ঝামেলা না তৈরি করে, ন্যাশনাল গ্রিডে ঝামেলা না তৈরি করে। দেখা গেছে যে অনেক সময় বাইরে থেকে ইম্পোর্ট করলে ওই দেশে যদি কোনো ফ্রিকোয়েন্সির ফল্ট হয়, সেটা যে দেশে আছে ও দেশে হয়, কিন্তু গ্রিড কানেক্টেড, গ্রিডের কোথাও না কোথাও একটা এই দেশে চলে যাবে, ডিসিতে নিয়ে আসলে ওই ঝামেলাটা নেই। এই জন্য HVDCতে নিয়ে এসেছিলাম। কিন্তু এটা টমাস আলভা এডিসন এবং টেসলার ভিতরে এক ধরনের একটা যুদ্ধ ছিল যে আমরা এসি ইউজ করবো নাকি ডিসি ইউজ করবো। দেখা গেছে যে এখন দেখা গেছে যে আমি দুইটাই করতে পারি, কিন্তু কনভেনিয়েন্ট হচ্ছে আমি যদি এসি ইউজ করি সেটা ভালো, মানে জিতে গেছে শেষ পর্যন্ত টেসলা। এডিসন খুব চেষ্টা করছে যে যদি খুব অল্প এরিয়ার কথা চিন্তা করি, তুমি যদি গুগলে সার্চ করে দেখো, যদি একটা ছোট্ট কমিউনিটির কথা চিন্তা করি, সেখানে ডিসি লাইনটা বেটার পারফর্ম করে। যদি বড় কোনো কমিউনিটির কথা চিন্তা করি, যদি দূরের কোনো কমিউনিটির কথা চিন্তা করি, তাহলে সেখানে এসি লাইনটা ভালো কাজ করে। যেহেতু জেনারেটিং স্টেশনগুলো অনেক দূরে থাকে, এই জন্য এটাকে দূর থেকে এখানে আনা এসিতেই ভালো। তবে এটাও জেনে থাকবে, ডিসি কখনো অল্টারনেটর জেনারেট করতে পারে না, অল্টারনেটর অলওয়েজ জেনারেট এসি।
এটাকে ফিজিক্যাল কম্যুটেটর বা রেকটিফায়ার মাধ্যমে ডিসি করা, ডিসি জেনারেটর বলে কিছু হয় না, এটাকে কনভার্ট করতে যদি আউটপুট ডিসি রেকটিফায়ার ফিজিক্যাল কনভার্টার কম্যুটেটর বলে, এটাকে কম্যুটেটর বলা হয়। ডিসি কখনো জেনারেট করে না, কারণ তার ভিতরে যে কারেন্টটা জেনারেট হয় অলওয়েজ অল্টারনেটিং কারেন্ট। ডান। স্যার ডিসিটা কি অল্টারনেটর জেনারেট করতে পারে না? অল্টারনেটর তো ডিসি জেনারেটর তো অল্টারনেটিং কারেন্ট জেনারেট, অল্টারনেটর মানে এসি জেনারেটর, এসি জেনারেট, ডিসি জেনারেটরের ভিতরে এসি জেনারেট করে, কিন্তু কম্যুটেটরের সাহায্যে সেটাকে ডিসি তে কনভার্ট করে। ঠিক আছে। আচ্ছা, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট হয় এখানে সেই জিনিসগুলো বর্ণনা করা থাকে, খুবই ইজি এন্ড সিম্পল। আমার একটা প্রাইম মুভার থাকবে, কি বললাম এই নামগুলো এখন থেকে মাথায় সেট করে রাখুন। প্রাইম মুভার অর্থাৎ যে অল্টারনেটরের শেপটাকে ঘোরাবে, যে অল্টারনেটরের শেপটাকে ঘোরাবে, সো এমন একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। প্রাইমারি এনার্জি সোর্স থাকবে, সেই প্রাইমারি এনার্জি সোর্স থেকে আমি এনার্জি হারভেস্ট করে একটা প্রাইম মুভার থাকবে, সেই প্রাইম মুভারকে আমি রোটেট করাবো, রোটেট করে কোথায় রাখবো, অল্টারনেটরে রাখবো। তো যখন এই এনার্জি সোর্স থেকে এনার্জি হারভেস্ট হবে প্রাইম মুভারে, সেই প্রাইম মুভার যখন ঘুরবে তখন অল্টারনেটর ঘুরবে। সো এখান থেকে এভাবেই মানে যা কিছু আছে সব একই সিস্টেম। আমার জেনারেটর থাকবে, জেনারেটর কোনো না কোনো প্রাইম মুভারের সাথে যুক্ত থাকবে। যদি ডিজেল ইঞ্জিন দিয়ে আমি প্রাইম মুভারকে ঘোরাই তাহলে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, যদি স্টিম ইঞ্জিন দিয়ে প্রাইম মুভারকে ঘোরাই তাহলে স্টিম পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট একটা স্টিম পাওয়ার প্ল্যান্টের মতো। ঠিক আছে। এখানে বেসড অন দা ফুয়েল এই নামকরণগুলো করা হয়, কিন্তু সব জায়গায় অ্যারেঞ্জমেন্ট সেম। হয়তো আমরা ছোট পরিসরে সেটা দেখেছি, কিন্তু যেখানে জেনারেটিং স্টেশন সেখানে বড় পরিসরে করা হয়। সেই ছোট কাজটা তুমি যেটা দেখেছো সেটা বড় ভাবে করা হচ্ছে, সেখানে বাল্ক অ্যামাউন্টের জেনারেশনটা সেখানে করা হচ্ছে, কিন্তু সিস্টেম সব জায়গায়। ওকে, সিস্টেম সব জায়গায়। আমার একটা প্রাইম মুভার থাকবে, সেই প্রাইম মুভার জেনারেটরকে ঘোরাবে, সব জায়গায় 3 ফেজে জেনারেট করা হয়। 3 ফেজ 11 কেভি অর্থাৎ 33 কেভিতে জেনারেট করা হয়। এখন আসি যে সোর্স অফ এনার্জি থেকে আমি এনার্জিগুলো হারভেস্ট করি সেই সোর্সগুলো সম্পর্কে বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করি। কি কি ধরনের সোর্স আছে এখানে ভাগ করা হয়েছে দুই ভাগ, একটা হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি, একটা হচ্ছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি মানে যেটা খুব বেশি সচরাচর অনেক বেশি ইউজ হয় না, আর যেটা হচ্ছে সচরাচর খুব বেশি ইউজ হয়। ঠিক আছে। এটা অনেকটা রিনিউয়েবল, নন কনভেনশনাল একটা রিনিউয়েবল এনার্জির ভিতরে ফেলে দিয়েছে তারা, যদি আমি ভাগগুলো দেখি। কনভেনশনাল এনার্জির ভিতরে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ফুয়েলস। যত ধরনের ফুয়েল আছে, কি ধরনের ফুয়েল হতে পারে, সলিড ফুয়েল হতে পারে, লিকুইড ফুয়েল হতে পারে, বা গ্যাসিয়াস ফুয়েল হতে পারে। সলিড ফুয়েলের ভিতর কি আছে, কোল হতে পারে, কোল হতে পারে, আর নন কনভেনশনাল যে সলিড ফুয়েল কিন্তু কাঠ হতে পারে। যদি পরে দিয়ে দেবো রিনিউয়েবল এনার্জি যদি পড়ে থাকো ফুয়েলটা কাঠ হতে পারে। সো প্রাইমারি যদি সলিড ফুয়েলের কথা বলি বাংলাদেশের পার্সপেক্টিভে কোলই হচ্ছে বেস্ট, এছাড়া অন্য কোনো ফুয়েল আর এখানে অত বেশি পাওয়া যায় না। লিকুইড ফুয়েল, লিকুইড ফুয়েলের ভিতরে হ্যাভি ক্রুড অয়েল হতে পারে, আমি অত কিছু বাদ দিই, ক্রুড অয়েল ডিরেক্টলি জীবাশ্ম যে তেলগুলো আছে সেই তেলগুলো যদি আমি নিয়ে আসি সেটাকে আমি রিফাইন করতে পারি, রিফাইন করে হেভি অয়েল করতে পারি, পেট্রোল করতে পারি, ডিজেল করতে পারি, অনেক কিছুই করতে পারি। ডিরেক্টলি বলে দিলাম লিকুইড ফুয়েল হচ্ছে ক্রুড অয়েল ডিরেক্টলি। গ্যাসিয়াস ফুয়েল বাংলাদেশে হচ্ছে মিথেন, অর্থাৎ আমাদের প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে। ন্যাচারাল যে গ্যাস আছে, গ্যাসটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। বাংলাদেশে যদি প্রাকৃতিক গ্যাস না থাকতো বাংলাদেশে অনেক মানে ডেভেলপমেন্ট থেমে যেত, একটু পরে তুমি সেটা দেখতে পাবো। এনার্জি স্টোরড ইন ওয়াটার, এটাকে বলা হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেখানে ব্যবহার করা হয়, অর্থাৎ পানির উচ্চতা বা পানির হেডটাকে কাজে লাগানো হয়। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে সবসময় উচ্চতাকে হেড হিসেবে বলা হয়, যে হেডটা কত মিটারের হাইটে আছে। ঠিক আছে। সো পানির উচ্চতা যেখানে কাজে লাগানো হয় সেইখানে এনার্জি স্টোরেজ ওয়াটারকে কাজে লাগানো হয়, ওয়াটার বা পোটেনশিয়াল এনার্জিকে কাজে লাগানো হয়। উপরে তুললাম গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কাজ করে। সো গ্র্যাভিটি থেকে এন্টি গ্র্যাভিটিতে আমি পানিতে উঠাইছি, সো সেখানে এনার্জি স্টোর হয়েছে, যখনই রিলিজ করে দিচ্ছি সেটাকে রিলিজ হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার এনার্জি, এটা খুব প্রমিজিং বলা যায়, আবার একদিক দিয়ে খুবই মারাত্মক একটা জিনিস। যদি তুমি কন্ট্রোল না করতে পারো এটা লেট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ হিরোশিমা নাগাসাকিতে যখন অ্যাটমিক বোমা ফেলা হলো তার আগে এটা কেউ জানতো না। হয়তো আইনস্টাইন ধারণা করছিল এই জিনিসটা করা যেতে পারে, কিন্তু আইনস্টাইনের আগেই আইনস্টাইনটা করতে চায়নি,
আইনস্টাইনকে সেই সুযোগ বা জার্মানি সেই জিনিস করতে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই সে কোন না কোন। এই জন্য এরা কিন্তু সবাই আমেরিকাতে হায়ার হয়ে চলে এসেছিল। ওপেনহেইমার যে ভদ্রলোক এই কাজটা করছিল, যে নিউক্লিয়ার এনার্জি ফিশন বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ভেঙে ফেলবো অ্যাটমগুলো। আমি যদি ফিশন এবং ফিউশন দুই ধরনের বিক্রিয়া হয়। ফিউশন হচ্ছে দুইটা অ্যাটম জোড়া লাগার ফলে যে এনার্জি রিলিজ হয়, যেটা কোথায় হয়, হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে, দুইটা হাইড্রোজেন অ্যাটম এক হয়ে হিলিয়াম অ্যাটমে কনভার্ট হয়, সূর্য হচ্ছে যেটা। কিন্তু এখানে যেটা করা হয়, প্লুটোনিয়াম এবং ইউরেনিয়ামে অ্যাটমকে ভেঙে ফেলা, ভেঙে ফেলে সেখানে লাইট এবং এনার্জি এমিট হয়, সেটা অনেক বেশি। এটাও প্রাইমারি সোর্স অফ এনার্জি। এবং 1 কেজি ইউরেনিয়ামকে যদি আমি ফুয়েল হিসেবে ইউজ করি, এটা অ্যারাউন্ড 4500 টন অফ কোলের সমান। কত? 1 কেজি ইউরেনিয়াম এটা এনার্জি জেনারেট করতে পারবে 4500 কয়লা। পিউরিটি লেভেল হয় স্যার? হ্যাঁ, পিউরিটি লেভেল হয় যে ইউরেনিয়ামের পিউরিটি লেভেলটা সম্পর্কে আমাকে একটু জানতে হবে। মোটামুটি এটা 100% এর কাছাকাছি যদি না হয়, তাহলে সেটা দিয়ে আমি জ্বালা হিসেবে ব্যবহার করতে পারি না। যেমন এখন এই ঝামেলা পড়ছে কার? ইরান। পিওর ইউরেনিয়াম ছাড়া অ্যাটমিক যে বোম বা নিউক্লিয়ার যে এনার্জি জেনারেট করা যায় না। যদি পিওর না, তাহলে সেটা জিনিসটা কাজ করা যায় না। কিন্তু লেভেলটা কত, এই তথ্যটা আমাদের একটু ঘাটতে হবে, যে ম্যাক্সিমাম কত পিওরিটি। 90% হতে পারে, 95% হতে পারে, 98%। ঠিক আছে, সেই জিনিসটা আগামী ক্লাসে আমি একটু জেনে জানাবো। সো গুড কোশ্চেন, এই জিনিসটা কিন্তু আমি রিসার্চ করি নাই। সো সবই জানবো এমন না, তোমরা কোশ্চেন করলে নতুন কিছু জানার সুযোগ থাকবে। সো ক্লাসে সবসময় কোশ্চেন করবো, তাহলে আমিও জানতে পারবো, এট দ্য সেম টাইম তোমাদেরও জানার সুযোগ থাকবে। নন কনভেনশনাল এনার্জিগুলোর ভিতরে আছে সোলার এনার্জি, অবভিয়াসলি, এবং পৃথিবীতে যত ধরনের এনার্জি আছে, দিস ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি। এ হচ্ছে মাদার অফ এনার্জি। যদি সোলার না থাকে, সান না থাকে, কোনো ধরনের এনার্জি পৃথিবীতে আসবে না। জীবাশ্ম জ্বালানিগুলো এটা কিভাবে আসছে? আমাদের বডিতে এনার্জি কিভাবে আসছে? সূর্য থেকে আসছে, কোনো না কোনো উপায়ে। আমি যে খাবার খাচ্ছি, সেই খাবারের এনার্জি স্টোর কে করতেছে? সূর্য থেকে এনার্জি আসছে, খাবারটা এনার্জি স্টোর করতেছে, সেই খাবারটা আমি খাচ্ছি। সো পার্টিকুলারলি সূর্যই সমস্ত এনার্জির মালিক। সূর্যদেব সমস্ত পৃথিবীর সমস্ত এনার্জির মালিক হচ্ছে সূর্যদেব। তবু এটাকে আমি কনভেনশনাল না দিয়ে নন কনভেনশনালে ফেলেছি, কারণ সূর্য থেকে ডিরেক্টলি যে এনার্জিটা আসে, এটাকে হারভেস্ট করা ঝামেলা, অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তারপর হচ্ছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জিটাও এত সাইড ডিপেন্ডেন্ট। উইন্ড এনার্জি সাইড ডিপেন্ডেন্ট। যেমন বাংলাদেশের ক্ষেত্রে উইন্ডের ফ্লোটা ভালো না, মিনিমাম 8 মিটার পার সেকেন্ড যদি উইন্ডের স্পিড না থাকে, 8 মিটার পার সেকেন্ড যদি এই পরিমাণ লেভেল উইন্ডের স্পিড না থাকে, তাহলে সেখানে উইন্ড এনার্জি দিয়ে হারভেস্ট করে খুব বেশি লাভ হয়। আবার যেখানে উইন্ডের খুব বেশি ভ্যারিয়েশন হয়, যে 820 এরকম ভ্যারি হয়ে যাচ্ছে, সেখানে উইন্ড মিল চালানো খুব ঝামেলা। উইন্ড মিলের যে টারবাইনগুলো দেখতে পাবেন খুব স্লো ঘরে মনে হয়, কিন্তু ভিতরে রোটেটিং পার্টগুলো কিন্তু হাই স্পিডে ঘুরে, জানো তো? একটা পাখা ঘুরতেছে, একটা বন্ধু, মনে করো তোমার একটা বন্ধু পাখার মাথায় বসে আছে, তুমি এখানে বসে আছো, ও দেখবে আমি কি স্পিডে ঘুরতেছি, মানে নাগরদোলায় ঘুরতেছি, আরে দেখবি আমি আস্তে আস্তে ঘুরতেছি। এটা রিলেটিভ মোশন, এটা রিলেটিভ মোশনের কাছে হয়ে থাকে, ঠিক আছে? সো উইন্ডের পাখাটা যদিও আস্তে করে, ভিতরে গিয়ারগুলো কিন্তু অনেক বেশি জোরে করে, কারণ মিনিমাম স্পিড লাগে জেনারেটর থেকে জেনারেটিং পাওয়ার পেতে গেলে, তাই না? মিনিমাম একটা স্পিড লাগে। আচ্ছা, এরপরে কি ছিল? জিওথার্মাল। আমি জিওথার্মাল এনার্জি পেতে পারি। এটা হচ্ছে আর্থের যে ফাটলগুলো থাকে, টেকটনিক প্লেটগুলো আছে, যেখানে ফাঁকা হয়ে আছে, সেখানে ভূগর্ভে এখনো যে পৃথিবীটা গলিত লাভার মতো ছিল একসময়, এটা আস্তে আস্তে যখন অনেক দূরে সরে গেছে, তখন বাইরের আবরণটা শক্ত হয়ে গেছে। বাইরের একটা চকলেটের মতো চিন্তা করো, চকলেটকে যখন ঠান্ডা করে ফেলেন, উপর আবরণটা শক্ত হয়ে যায়, ভিতরে তখন নরম থাকে, তাই না? এই পৃথিবীটাও হয়েছে তাই। বাইরের আবরণটা যখনই ঠান্ডা হয়ে গেছে, এই হিটটা আর ইমিট করতে দেয়নি, মানে হিটটা সে পাস করতে দেয়নি। যেহেতু হিট পাস করতে দেয়নি, ভিতরে এখনো গলিত লাভা চলে আসে। সেই লাভার এনার্জিটাকে জিওথার্মাল এনার্জি বলা হয়, সেটাকে কাজে লাগানো। বায়োগ্যাস, আমি বিভিন্ন উপায়ে বায়োগ্যাস, এটাও নন কনভেনশনাল এনার্জি, এটাকে ইউজ করতে পারি। ম্যাগনেটো হাইড্রোডাইনামিক প্লান্ট, MHD প্লান্ট,
এটা নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এটারও খুব বেশি পোটেনশিয়াল নাই। এগুলো নন কনভেনশনাল, এগুলো থেকে এনার্জি ইউজ করতে গেলে অনেক ঝামেলা আছে, এই জন্য এটাকে নন কনভেনশনাল এনার্জি পাওয়া হচ্ছে। উইন্ড টাইডাল পাওয়ার, ও আচ্ছা সরি, টাইডাল পাওয়ার মানে কি, মানে সামুদ্রিক যে ওয়েভ গুলো আছে বা জোয়ার ভাটা যেখানে আছে, এটা লিনিয়ার মোশন। মানে লিনিয়ার মোশন মানে সরল রৈখিক বরাবর ওঠানামা করে বা এদিক ওদিক কাঁপাকাঁপি করে, সেখানে হচ্ছে লিনিয়ার মোশনকে রোটেশনাল মোশনে কনভার্ট করার জন্য কিছু কিছু মেশিন থাকে। তুমি এই জিনিসটা দেখতে পারো 4 স্ট্রোক ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে দেখতে পারো, ক্র্যাঙ্কশ্যাফটটা উপর নিচে হয় বা পিস্টনটা উপরে নিচে ওঠে, এটা কিন্তু লিনিয়ার মোশন, কিন্তু ভিতরে যে ক্র্যাঙ্কশ্যাফট আছে সেটা কিন্তু রোটেশনাল হিসেবে আসে। এই জিনিসটা কিন্তু এই টাইডাল পাওয়ারের ভিতর পাওয়া যায়। আমার এই টাইডালের সাথে একটা রোটর যুক্ত করে দিয়েছে, যেটা উপরে ওঠানামা করে, আর নিচে রোটেশনাল পার্ট আছে যেটা জেনারেটরের সাথে যুক্ত আছে। এটা নরমালি ওয়াটার সিল হয়ে থাকে, কোনো ধরনের পানি সেখানে ঢুকতে পারে না। বাংলাদেশের সামুদ্রিক এরিয়াতে এটা করা যেতে পারে, কিন্তু এটা অনেক বেশি ইফেক্টিভ না, বাল্ক অ্যামাউন্টের এনার্জি জেনারেট এখান থেকে সম্ভব না। এখন আসি যে ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, যে ওয়ার্ল্ডে আমি যত ধরনের সোর্স দেখলাম, সেই সোর্সগুলোর ভিতর থেকে কোন সোর্সের এনার্জি সব থেকে বেশি কনজিউম হচ্ছে বা কোন সোর্স থেকে সব থেকে বেশি এনার্জি জেনারেট হচ্ছে, এটা ওয়ার্ল্ডের ডেটা। এটা ওয়ার্ল্ডের ডেটা আমি পার্সেন্টেজ হিসেবে দেখিয়েছি, কোনো টেরাওয়াট বা এই হিসেবে দেখাই। সব থেকে বেশি আছে হচ্ছে কোথায়, অয়েল, ক্রুড অয়েলের কথা যেটা বললাম, ক্রুড অয়েল বা হেভি অয়েল বা অয়েল রিলেটেড যা আছে, এখান থেকে সব থেকে বেশি জেনারেট হচ্ছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডে। তারপরে কি আছে, ন্যাচারাল গ্যাস, কোল 25%, দেখো অয়েল 29.5, এটা বড় একটা অ্যামাউন্ট অয়েল দিয়ে জেনারেট করা হচ্ছে। তারপর হচ্ছে কয়লা 25.7, তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস। রিনিউয়েবল এনার্জি কিন্তু একদম পিছিয়ে আছে তা বলা যাবে না। এটা কেন পিছিয়ে নেই বলি, কারণ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির ভিতরে পড়ে, যার কারণে এটা 11% এসেছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য পোটেনশিয়াল ক্যান্ডিডেট হচ্ছে ব্রাজিল, কানাডা। ব্রাজিল এবং কানাডাতে প্রচুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, আর ব্রাজিলের তো নদীর অভাব নেই, সো প্রচুর খরস্রোতা নদী আছে, ওরা ড্যাম তৈরি করে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করে কানাডাতে। ইদানিং যুগে এসে চায়না খুবই প্রমিজিং ক্যান্ডিডেট হিসেবে ধরা দিচ্ছে, তারা বড় বড় ড্যাম তৈরি করে, এবং চায়নার সব থেকে বড় নদীর উপর ড্যাম তৈরি করছে, যে ড্যামের কারণে দেখা গেছে যে ওয়ার্ল্ডের রোটেশনের উপর ইফেক্ট ফেলতেছে এখন। মানে সে এত পানি এক জায়গাতে জড়ো করে ফেলছে যে ওয়ার্ল্ডের রোটেশন বা পৃথিবী যে রোটেট করছিল আগে যে স্পিডে, সেই স্পিডটা কিছুটা হলেও ধীর হয়ে গেছে, শুধু চায়নার কারণে। বুঝতে পারছো কত বড় বড় ড্যাম তৈরি করতেছে চায়নারা এখন পাইনিয়ার। যদি আমি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কথা বলি, বড় বড় ড্যাম, এবং ড্যামগুলো খুবই রিলায়েবল। সবচেয়ে বেশি তো ইলেকট্রিসিটি প্রডিউস করে চায়না, সব থেকে বেশি না? হ্যাঁ স্যার, এখানে তো গুগলে তাই কত আছে ইয়ে কথা, যুক্তরাষ্ট্র দেখো তো জিনিসটা, টেরাওয়াট 2023 সালের ডেটা। টেকনোলজির উপর। আচ্ছা, এই ডেটাটা আমাকে একটু ভেরিফাই করতে হবে। চায়না সব থেকে বেশি এনার্জি জেনারেট করছে, এর একটা লজিক হতে পারে, তার জনসংখ্যা অনেক বেশি। যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তার জেনারেটর ক্যাপাসিটি না না, যুক্তরাষ্ট্র থেকে চায়না টেকনোলজিক্যালি অ্যাডভান্স বলা যাবে না। যুক্তরাষ্ট্র থেকে চায়না টেকনোলজিক্যালি অ্যাডভান্স এই কথা তুমি বলতেই পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি চায়নার এখন তুমি একটা যুদ্ধ বাধাই দাও, যদি এটা আমরা চাই না, যুক্তরাষ্ট্র অবভিয়াসলি কোনো ওয়ে নেই। যুক্তরাষ্ট্রে যে ধরনের টেকনোলজি আছে, সেই টেকনোলজির কাছে চাইনিজ টেকনোলজি এখন কিছুই না। তুমি রিসেন্টলি ইসরায়েলে B2 বোম্বার দিয়ে, নাম কি B2 বোম্বার, B2 বোম্বার দিয়ে যে হ্যাঁ স্পিড বোম্বার, এটা দিয়ে যে অ্যাটাকটা করছে, কোনো স্টিল ফাইটারে কোনো ধরনের রেডারে ধরতে পারেনি, ঠিকই গিয়ে মেরে আসছে। সো যুক্তরাষ্ট্র যদি চায় যে কোনো দেশকে যে কোনো মুহূর্তে তারা শেষ করে দিতে পারে, কিন্তু এটা তো মানে ইথিক্যাল। তো যেখানে সমস্যা, তাদের ইন্টারেস্টের সমস্যা, সেখানে শুধু যায়। ইরানের সঙ্গে কেন সমস্যা? যদি ইরানকে তারা কন্ট্রোল না করতে পারে, মধ্যপ্রাচ্যে তাদের কোনো ধরনের কন্ট্রোল থাকে না।
এই জন্য ইরানকে তারা কন্ট্রোল করতে চায়, মাঝে মাঝে শিক্ষা দিতে চায়। ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার চলে আসে ওরা তো আর কাউকে পাত্তা দিবে না। সো মধ্যপ্রাচ্যের শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের কথা যদি চিন্তা করি, ইসরায়েলের আছে, কিন্তু ইসরায়েল তো অন্য অন্য মুসলিম কান্ট্রির সাথে ওদের সম্পর্ক ভালো না, ওরা কোনো থ্রেট না। থ্রেট হচ্ছে ইরান। যদি ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার চলে আসে অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলো ইরানের দিকে ঝুঁকে যাবে, যে কারণে ইউনাইটেডের কথা কেউ আর শুনবে না। সবই হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ব্যবসা। এই এনার্জি অনেকটা ছিল। আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ারটা দেখো খুব বেশি নেই, কিন্তু একদম কমও বলা যাবে না, 4.8%। এখন অনেক দেশই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দিতে আছে, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে ওয়েস্টগুলো আছে এই ওয়েস্টগুলোর মেনটেন করা একটু ঝামেলা। কিন্তু রিসেন্টলি একটা সংবাদ যদি তুমি জেনে থাকো, রাশিয়া তারা এটা রিসাইকেল করতে পারে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যে এনার্জিটা ইউজ করতেছে সেই ওয়েস্ট যেগুলো থাকবে সেগুলো আবার রিসাইকেল করে ইউজ করা যাচ্ছে। সো এই টেকনোলজি তো ডেভেলপ হয়, তাহলে নিউক্লিয়ার এনার্জির আবার ভবিষ্যৎ দেখা যাবে। বিভিন্ন দেশে চেরনোবিল যে ডিজাস্টার, এই ডিজাস্টার যদি ঠিকঠাক হইতো তাহলে কিন্তু ইউরোপ শেষ, আজকে আর ইউরোপ থাকতো না। ইউরোপের অধিকাংশ মানুষই ক্যান্সারে মারা যায়। সো অনেক থ্রেট আছে, নিউক্লিয়ার এনার্জিকে ইউজ করা যায়, কিন্তু যে আলফা বিটা গামা রেগুলো বের হয় সেটা কন্ট্রোল না করতে পারলে তোমার মনে করো মানে তুমি সেখানে এক্সপোজ হয়ে গেলেই তোমার ভিতর দিয়ে রেডিয়েশন যাবে, তুমি ক্যান্সারে ভুগে যাবে। তারপর ছিল হাইড্রোটা 5.7। সো এটা ছিল ওয়ার্ল্ডের এনার্জি জেনারেশনের পার্সেন্টেজ। যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আসি একটু চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের সবথেকে বড় ক্যান্ডিডেট হচ্ছে ন্যাচারাল গ্যাস। বাংলাদেশের যে 16,000 মেগাওয়াট তৈরি হচ্ছে বা অ্যারাউন্ড 17,000 মেগাওয়াট, এটা কিন্তু ন্যাচারাল গ্যাস থেকে প্রায় 50%, 43% আসতেছে। ন্যাচারাল গ্যাস হচ্ছে আমাদের পোটেনশিয়াল ক্যান্ডিডেট। যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার অন্য ধরনের সোর্স অফ এনার্জির দিকে ঝুঁকতে হবে। এই জন্য আমি এখন ন্যাচারাল গ্যাসের কূপ খনন করার চেষ্টা করতেছি, কোথায় পাওয়া যায় সেই জিনিসটা চেষ্টা করতেছি খোঁজা। ন্যাচারাল গ্যাস না থাকলে আমি বিপদে পড়ব। তারপরে আপনার কোল মানে কয়লা। তো দুঃখের সংবাদ হচ্ছে বড়পুকুরিয়া যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ছিল সেটা 3টা ইউনিট এখন বন্ধ আছে। ঠিক আছে, তো কয়লা বড়পুকুরিয়া বাদেও তো আমার আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে। এগুলোর কাজ এখনো চলমান আছে, কিছু কিছু ইউনিট চালু আছে, সব ইউনিট চালু না। এটা ইন্ডিয়ার সহযোগিতা এবং অস্ট্রেলিয়ার সহযোগিতায় করা হচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ইন্ডিয়া থেকে, আর মাতারবাড়ি অস্ট্রেলিয়া থেকে আমি কোল আমদানি করি। বাংলাদেশে যে অনেক বেশি কোল আছে তা কিন্তু না, কয়লা বাইরে থেকে আমি আমদানি। কয়লার বিভিন্ন ধরনের গ্রেড আছে, এটা নিয়ে পড়ালেখা করি। এরপরে আসে অয়েল। অয়েলগুলোর ভিতরে হেভি অয়েল আছে, ফার্নেস অয়েল আছে, যেগুলো ক্রুড অয়েল থেকেই পাওয়া যায়। তুমি অনেক সময় দেখবে যে ক্রুড অয়েল ইউজ করে কি ধরনের ফার্নেস অয়েল কি ধরনের ইউজ করে। ঠিক আছে, সো এই অয়েলের ভিতরে ভাগ আছে। ক্রুড অয়েল হচ্ছে ডিরেক্টলি অপরিশোধিত তেল। হেভি অয়েল হচ্ছে পরিশোধিত তেল পরিশোধনের পরে নিচের যে মানে রেসিডুয়াল থাকে সেটা। এরপরে কি আছে এখানে ইম্পোর্ট করি 8%, কম না। এটা কোথা থেকে করি? এখন ইন্ডিয়া থেকে। ভুটানের সঙ্গে আদারের নাম আমি নিও না। ভুটানের সঙ্গে কথা হচ্ছে, ইন্ডিয়া এবং ভুটান এদের থেকে আমি আমদানি করার আমার চুক্তি আছে। আর 2% হচ্ছে সোলার এবং হাইড্রো। বাংলাদেশের সরকার চেয়েছে 2030 সালের ভিতরে যেন আমি 10% এনার্জি জেনারেট করতে পারি রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে। আমার ন্যাচারাল গ্যাস এবং কোলের উপর ডিপেন্ডেন্সি কমাইতে হবে। যদি এই ডিপেন্ডেন্সি না কমাইতে পারি আমি, ভবিষ্যতে গিয়ে আমার এনার্জি ইম্পোর্টের উপর নির্ভর করতে হবে। আর যদি এনার্জি ইম্পোর্টের উপর নির্ভর করি আমি ইন্ডিয়ার উপরে, তাহলে ইন্ডিয়া কিন্তু আমার আরো বেশি ইনফ্লুয়েন্স করা শুরু করবে। কারণ আমার ইচ্ছে হলো ট্যারিফ বাড়াবো, ইচ্ছে হলো যা খুশি তাই করবো, কন্ট্রোল থাকবে, ওরা সেটা কন্ট্রোল করে। এখানে বিভিন্ন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যে ধরনের কথা বললাম, সব থেকে প্রমিসিং ক্যান্ডিডেটস গ্যাস, অয়েল এবং কোল। এর ভিতরে একটা কম্পারিজন চার্ট দেয়া আছে, আমি ইন ডিটেইলস যাবো না, তুমি একটু পড়ে নিও। ঠিক আছে, কারণ এত কিছু যদি বলতে হয় পড়লে একটু মোটামুটি জানা যায় কি আছে। আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি এটা। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস লাস্টের দিকে বলতে চাই, নিউক্লিয়ার গ্যাস পাওয়ার প্ল্যান্ট যেটা আছে এটা তো নর্মালি মিথেন ইউজ করা হয়। এটা কুইক স্টার্ট আপে ব্যবহার করা যেতে পারে, মানে কুইক স্টার্ট হতে পারে। পাওয়ার প্ল্যান্টগুলো অনেক ফাস্ট। আমি মনে করলাম এটাকে চালাই দেবো, উইদিন এ মিনিট এটাকে চালানো যাবে, অপারেশনে আসতে পারে। যদি কখনো মনে করো আমার লোড বেড়ে গেছে, তখন আমি এই গ্যাস পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো আছে সেগুলো স্টার্ট করার চেষ্টা করি, কারণ কুইক স্টার্ট আপ করা।
অয়েল ফায়ার যেগুলো আছে এটা মডারেট, অয়েলগুলোর ভিতর কি আছে হ্যাভি অয়েল, HFO, ডিজেল, ফার্নেস অয়েল, ঠিক আছে, এগুলো ক্রুড অয়েল থেকে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের পলিউটেন্টস আছে, সেগুলো নিয়ে একটু পড়ে নিয়ে কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে এত কিছু করানো সম্ভব না। সলিড ফুয়েলের ভিতরে আছে বিটুমিনাস, সাব বিটুমিনাস কোল। কোলগুলোরও কিছু গ্রেড আছে, ভালো কয়লা, ভেজা কয়লা ভাগ আছে। ভালো কয়লা থেকে যদি ভেজা কয়লা হয় এনার্জি হারভেস্ট কম হয়, এই জন্য বিটুমিনাস, সাব বিটুমিনাস এরকম ভাগ করছে। এটা স্লো, আওয়ার্স মানে ঘন্টার উপরে সময় লেগে যেতে পারে। যদি আমার এখন মনে করো লোড বাড়তেছে, সেক্ষেত্রে যদি কোল বেস পাওয়ার প্ল্যান্ট আমি চালু করি যথেষ্ট সময় লেগে যাবে। তার আগে দেখো লোড এত বেড়ে গেছে তোমার সিস্টেম ক্লোজ করতে পারে। বড় পুকুর 3 দিন লাগছে তো স্যার। হ্যাঁ, ঝামেলা, অনেক ঝামেলা। মানে বড় প্রক্রিয়ার যে ঝামেলা হয়ে রয়েছে বয়লারে, সেই বয়লারের ঝামেলা মেনটেন করা আমাদের মানে হিমশিম খাচ্ছে রাখবে। কারণ এখানে কিন্তু মেইন তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেইন জায়গা হচ্ছে বয়লার। বয়লার যদি সমস্যা দেখা দেয় বেশ কিছুদিন সময় তোমার লাগবে। এই জিনিসগুলো এখানে বলা আছে, কস্টের হিসাব বলা আছে। কস্টের হিসাবে ন্যাচারাল গ্যাস এটা কস্ট তুলনামূলক সেটআপ কস্ট কম, গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট গুলো মানে বেস যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সব সময় যেগুলো আছে চলে, মানে ওই মেটেরিয়াল মানে হ্যাঁ ওটা নিয়ে আসবে। হ্যাঁ, হাই যেগুলো অয়েলের ক্ষেত্রে এটা কিন্তু কস্ট যথেষ্ট বেশি, কারণ এই তেলগুলো সব বাংলাদেশে কোথাও এত বেশি তেল পাওয়া যায় না। ক্রুড অয়েল বাংলাদেশে খুব কম। গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে আমি কিছু অয়েল পাই, কিন্তু সেই প্রোডাকশনটা খুবই কম। এই জন্য সব থেকে বেশি নির্ভর করতে হয় আমার মধ্যপ্রাচ্যের উপর। মধ্যপ্রাচ্য থেকে যে ট্যাঙ্কারগুলো আছে সেই ট্যাঙ্কারগুলো থেকে আমি এই গ্যাস এবং ইভেন গ্যাস আমি ইম্পোর্ট করি, গ্যাসও কিন্তু আমি ইম্পোর্ট করি। যদি পার ইউনিট কস্টের কথা চিন্তা করি, লো পার ইউনিট কস্টের হিসাবে, বাট মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলোর মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। এখানে একটা জিনিস দেয়া আছে, আমি তো এনার্জি সোর্সগুলো সম্পর্কে জানলাম। এখন কোন এনার্জি সোর্সগুলোতে এনার্জি মজুদ আছে কি রকম সেইগুলো সম্পর্কে একটু ধারণা দিই। এটা কিন্তু আমার মেইন পড়ালেখা না, পড়ালেখার আগের পড়ালেখা, ঠিক আছে। সো এনার্জির কথা বলছিলাম। এনার্জিকে আমি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ দেখব যে সোর্স অফ এনার্জি ব্যবহার করতেছি ওই এনার্জি সোর্সের ক্যালোরিফিক ভ্যালু কত। কি বললাম? ক্যালোরিফিক ভ্যালু, অর্থাৎ পার ইউনিট ম্যাটেরিয়ালের ভিতরে, পার ইউনিট সোর্সের ভিতরে কি পরিমাণ এনার্জি আছে সেটাকে বলা হয় ক্যালোরিফিক ভ্যালু। অর্থাৎ 1 কেজি কয়লাকে যদি বার্ন করি তাহলে কত কিলো জুল বা জুল এনার্জি পেতে পারি, সেইটাকে বলা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। সো ক্যালোরিফিক ভ্যালু কেন আমি জানবো? কারণ এটা জানলে আমি বুঝতে পারবো কোন ধরনের ফুয়েলগুলো ইউজ করা আমার জন্য সুবিধাজনক হবে। এই ক্যালোরিফিক ভ্যালু থেকে জানা যায়। আচ্ছা, সো ক্যালোরিফিক ভ্যালু কিলো ক্যালোরিতে দেখানো হয়। কিলো ক্যালোরি, এখন ক্যালোরি জিনিসটা কি এই জিনিসটা জানা উচিত। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে গেলে যে পরিমাণ এনার্জি দিতে হয় সেটাকে ক্যালোরি বলা হয়। 1 গ্রাম পানি থাকবে, এর তাপমাত্রা হিট দিয়ে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ এনার্জি খরচ হয় সেটাকে ক্যালোরি বলে। আর কিলো ক্যালোরি মানে 1000 দিয়ে গুণ। সো সলিড ফুয়েল এখানে কম্পিটিশনটা দেয়া আছে সলিড, লিকুইড এবং গ্যাসিয়াস। এখানে সবথেকে বেশি কার ইউনিট গুলো জুল পার কেজি হয়। কিলো ক্যালোরি, ক্যালোরি তো জুল। জুল তো খুব ছোট ইউনিট। 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান কত জুল? 4. হ্যাঁ, তো জুল হচ্ছে এসআই ইউনিট, একদম ফান্ডামেন্টাল ইউনিট। তো জুলে হিসাব না করে ক্যালোরিতে হিসাব করতে, মানে বেশি বড় ইউনিটে সে হিসাব করতেছে। ওকে, তো সবথেকে বেশি আছে পেট্রোলে, বাট পেট্রোলের কস্ট অনেক বেশি। সবথেকে কম কিসে? এটা কিন্তু কেজিতে না, মিটার কিউবে। এটা কম বলা যাবে, এটা হচ্ছে মিটার কিউবে। আর এগুলো সব কেজিতে দেয়া। এগুলো গ্যাস যেগুলো আছে সেগুলো 1 ঘনমিটার। 1 ঘনমিটারে কি পরিমাণ এনার্জি আছে? এটা হচ্ছে ন্যাচারাল গ্যাসে হচ্ছে 520, কোলের যে গ্যাস থাকে সেটা বেশি। কোল দিয়েও গ্যাস বানানো যায়, জানো তো? কোলকে যদি বার্ন করি সেখান থেকে গ্যাস প্রোডাকশন করা যায়। তো একটু দেখে নিও এখানে কম্পোজিশন কি কি আছে। এটা হচ্ছে কেমিস্ট্রি, আমার এত মাথা ব্যথা নেই কেমিস্ট্রি নিয়ে, জাস্ট তথ্যটা তোমাদের জানানোর জন্য দেয়।
এখানে জেনারেটিং স্টেশন সম্পর্কে বলা আছে, আগে একটু বলে আসছি জেনারেটিং স্টেশন কি জিনিস। যেখানে এনার্জি জেনারেট করা হবে সেটা হচ্ছে এনার্জি জেনারেটিং স্টেশন। সেখানে একটা প্রাইম মুভার থাকবে, একটা জেনারেটর থাকবে, বাস দ্যাটস ইট। এখন আসি টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট কয় ধরনের হয়, এটা কয়েক ভাগে ভাগ করা যায় বেসড অন ফুয়েল, বেসড অন লোড, কয়েকটা ভাগ দিছে। সো প্রথমে হচ্ছে অন দা বেসিস অফ ফুয়েল ইউজ, আমি যে ধরনের ফুয়েল ইউজ করি তার উপর ভিত্তি করে ভাগ করতে পারি। নেচার অফ লোড, কি ধরনের লোড আমি ইউজ করতেছি তার ধরনের উপর ভাগ করতে পারি। লোকেশনটা কোথায় তার উপর ভাগ করতে পারি। আর অন দা বেসিস অফ সার্ভিস, কি ধরনের সার্ভিস দিচ্ছি, এটা মানে স্টেশনারি নাকি এটাই। তো যদি ফুয়েলের কথা চিন্তা করি, শুরুতেই আসবে হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। ফুয়েল কোন স্টিম পাওয়ার প্ল্যান্ট, সেখানে কি হবে স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমি বলতে পারি। ওকে, সো এখানে হচ্ছে কি থাকবে কনডেন্সিং পাওয়ার প্ল্যান্ট, নন কনডেন্সিং পাওয়ার প্ল্যান্ট। সো স্টিম পাওয়ার প্ল্যান্ট গুলো দুই ধরনের ভাগ আছে আবার। একটা হচ্ছে যেখানে স্টিমটাকে কনডেন্স করা হয়, মানে স্টিমকে ঠান্ডা করে আবার পানি করা হয়, সে ধরনের হতে পারে। আর এক জায়গায় আছে স্টিমকে কনডেন্স না করে ডিরেক্টলি আমি ছেড়ে দিতে পারি, সেখানে ডিরেক্টলি পানি অ্যাড করতে হয়। সো নন কনডেন্সিং হতে পারে, একটা রিসাইকেল না। ওকে, তারপর হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, যেখানে ফুয়েল হিসেবে ইউজ হবে ডিজেল। নিউক্লিয়ার, যেখানে হাইড্রো পানি ইউজ হবে, এবং গ্যাস টারবাইন, যেখানে গ্যাস ইউজ হবে। স্যার বেসিক্যালি সব ধরনের পাওয়ার প্ল্যান্টে আমি কোনো না কোনো ওয়েতে আমি টারবাইনই ঘুরাই। হ্যাঁ, টারবাইন সব জায়গাতে টারবাইনই ঘুরাচ্ছে। কোনো না কোনো উপায়ে যে পাখাটা থাকবে ওই পাখাটাকে আমাকে ঘুরাইতে হবে। ছোটবেলায় তুমি কখনো চরকা ঘুরিয়েছো? খেজুরের কাটা দিয়ে খেজুরের পাখা বানিয়ে বাতাসে ধরেছি। সো ইটস অল কাইন্ড অফ জেনারেটর। সো পাখাটা ঘুরবে, জেনারেটর লাগাই দেয়, ইটস আ সিম্পল থিওরি। ঠিক আছে, বেসিস অফ লোড, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। লোডের উপর লোড দুই ধরনের হবে, একটা হচ্ছে বেস লোড, একটা হচ্ছে পিক লোড। এই কথাটা কি বললো? বেস লোড হচ্ছে সেই ধরনের লোড যে লোডটা সবসময় পাওয়ার প্ল্যান্টের উপর ডিমান্ড থাকে। অর্থাৎ মনে করো যে 10,000 মেগাওয়াট হচ্ছে আমার বেস লোড, বাংলাদেশে সবসময় 10,000 মেগাওয়াট ডিমান্ড থাকবেই। সো এইটা হচ্ছে বেস, কন্টিনিউয়াসলি এই ডিমান্ডটা থাকে। সো ডিমান্ডের উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা যায়। যেমন কুইক রেন্টাল, এটা কিন্তু পিক লোডে চলে। ডিজেল বেস যেগুলো পাওয়ার প্ল্যান্ট, এটা কিন্তু বেস লোডে কখনোই চলবে না। ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট কখনোই বেস লোডে চলবে না, কারণ যে পরিমাণ খরচ, ওই পরিমাণ খরচ আমি মানে অ্যাফোর্ড করতে পারবো না। এই জন্য আমি পিক লোডে ওদেরকে চালাই, যাতে সহজে স্টার্ট আপ হতে পারবে। সো বেসড অন দ্য স্টার্ট আপ বা বেসড অন দ্য লোড, এটা একটা হচ্ছে বেস লোড, একটা পিক লোড। বেস লোডে নরমালি ইউজ হচ্ছে নিউক্লিয়ার, কোল, এই টাইপের পাওয়ার প্ল্যান্ট গুলো। স্যার যখন ব্যাকআপ লাগবে তখন দ্যাটস হ্যাঁ, যখন মানে ফাস্ট কোনো কিছু দরকার হবে সেটা হচ্ছে পিক লোডের ভিতরে যাবে। মানে লোড বাড়তেছে, ডিমান্ড বাড়তেছে, ডিমান্ড বাড়লে তো সাপ্লাই দিতেই হবে। সাপ্লাই যদি না দিই তাহলে কি কি সমস্যা হবে? ডিমান্ড বাড়লো, আমি সাপ্লাই প্রোভাইড করলাম না, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির উপর ঝামেলা আসবে, সেক্ষেত্রে ভোল্টেজের উপর ঝামেলা আসবে। সো ন্যাশনাল গ্রিড ফেল করবে। নয় আমার সেখানে লোডশেডিং দিতে হবে। আমার দেখলো 10,000 মেগাওয়াট আমার হচ্ছে তৈরি করতে পারি, হয়ে গেছে 12,000 মেগাওয়াট, 11,000 মেগাওয়াট, কোথা থেকে দেবো? সো গো ফর দ্য লোডশেডিং। কিন্তু কখনোই যে পরিমাণ জেনারেট হচ্ছে তার থেকে বেশি তুমি ইউজ করতে পারবে না। যদি ইউজ করো ওভারলোড হয়ে যায়, সেক্ষেত্রে তোমার সিস্টেমে ঝামেলা দেখা দেবে। লোকেশনের উপর ভিত্তি করে সেন্ট্রাল হতে পারে, আইসোলেটেড হতে পারে। সেন্ট্রাল মানে বোঝাচ্ছে যে তারা গ্রিড কানেক্টেড কিনা। যদি মনে করো ভোলা একটা পাওয়ার প্ল্যান্ট হয়, ভোলাতে একটা দ্বীপ, তো সেখানে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করবো সেটা ন্যাশনাল গ্রিডের সাথে যুক্ত নাও হতে পারে। মাইট বি সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম, যেটা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট, তো সেটা হচ্ছে আইসোলেটেড গ্রিড। আর এটা হচ্ছে সেন্ট্রাল গ্রিড, যেটা সেন্ট্রাল মানে সমস্ত বাংলাদেশের এক জায়গায় হাত দিয়ে বাংলাদেশের সব জায়গায় হাত দেওয়া হয়ে গেছে, সব জায়গায় গ্রিডের সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা লোকেশনের উপর ভিত্তি করে পার্থক্য করা যায়। সার্ভিস হতে পারে, স্টেশনারি হতে পারে, আর লোকোমোটিভ হতে পারে। কোথায় দিচ্ছি আমি? একটা জেনারেটর এনে সাপ্লাইটা দিয়ে দিলাম, এখানে কোনো কারণে সাপ্লাইয়ের সমস্যা, নিচে কি একটা জেনারেটর আনতেই পারি আমি। অনেক সময় দেখবো যে বিদ্যুৎ অফিসের লোকজন জেনারেটর নিয়ে আসে কাজ করার জন্য, সেই জেনারেটর থেকে সাপ্লাই দেয়। তুমি এমন জায়গায় দেখেছো কি যে ট্রান্সফরমার স্টেশনারি দেখেছো?
দেখেছো কখনো যে ট্রান্সফরমারের কাজ চলছে এখন কিভাবে সাপ্লাই করছে, নতুন একটা ট্রান্সফরমার স্টেশনে যেটা চাকার উপর বসানো, সেটা নিয়ে কাজ করে সবই হতে পারে। কত সময় আছে আমাদের? নাইস। আচ্ছা, সো পাওয়ার প্ল্যান্ট গুলো সম্পর্কে আমার একটা বেসিক আইডিয়া তো এখন আসছে। এখন পাওয়ার প্ল্যান্ট আমি বানাবো, পাওয়ার প্ল্যান্ট বানানোর আগে বা একটা পাওয়ার প্ল্যান্ট ফিজিবল কিনা তৈরি করার জন্য তার আগে কিছু ফিজিবিলিটি স্টাডি করতে হবে। সেই স্টাডিগুলো কিসের উপর নির্ভর করবে সেই জিনিসগুলো এখানে বলা আছে। কি কি জিনিস আছে? রিকোয়ারমেন্ট অফ পাওয়ার প্ল্যান্ট ডিজাইন, কি কি রিকোয়ারমেন্ট লাগবে একটা পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করার জন্য। একটু ছোট হয়ে গেছে তাই না, ফন্টগুলো বড় হলে ভালো হতো। এটা মনে হয় যে 28 না 24 আছে, চেঞ্জ করতে হবে। সো প্রথমেই যেটা আসবে ফিজিবিলিটি স্টাডি, তো শুরুর দিকটাতে টাকা পয়সার কথাবার্তা, যে টাকা পয়সা এটা পোষাবে কিনা, সো ইকোনমিক্যালি ফিজিবল কিনা, আমি যে টাকা পয়সা খরচ করবো এখানে পাওয়ার প্ল্যান্টের পিছনে, আসলে যে টাকা ইনভেস্ট করবো সেই টাকাটা আমি রিকভার করতে পারবো কিনা। তো শুরুতেই সে বলছে ইকোনমিক অফ এক্সপেন্ডিচার, আমি যে কোনো খরচা করবো তার একটা ডিটেইল ইকোনমিক্যাল অ্যানালাইসিস থাকতে হবে। পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আগে ইকোনমিক্যাল স্টাডি তোমাকে করতে হবে। যদি ইকোনমিক্যাল স্টাডি না করো তুমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে যাবে না। সো কি পরিমাণ মিনিমাম ক্যাপিটাল কস্ট লাগবে, এখানে কস্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্যাপিটাল কস্ট, তোমরা ইকোনমিক্স পড়ছো তো রাইট, পড়ার কথা ইকোনমিক্স না পড়লে কি হবে? স্যার আমরা ম্যানেজমেন্ট ফাইনান্সিয়াল এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তো ওখানে কি ক্যাপিটাল কস্টের কোনো কিছু ছিল না? স্যার ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট এখানে থাকো। সো ক্যাপিটাল কস্ট এবং অপারেশনাল মেইনটেনেন্স কস্ট। ক্যাপিটাল কস্ট হচ্ছে এট এ টাইম যখন তুমি সিস্টেমটা দাঁড় করিয়েছো তখন কি পরিমাণ টাকা পয়সা লাগবে, মানে এট এ টাইম তোমাকে ব্যয় করতে হবে, ইনভেস্টমেন্ট, মানে ওই টাকাটা ইনভেস্ট না করলে সিস্টেমটা দাঁড়াবে না। আর অপারেশনাল মেইনটেনেন্স কস্ট হচ্ছে সিস্টেম যখন দাঁড়িয়ে গেছে তখন যে পরিমাণ জনবল লাগবে, যে পরিমাণ ইকুইপমেন্টের সমস্যা হবে, সেগুলো সারতে যে পরিমাণ খরচা হবে ওই জিনিসগুলো। সো এই দুইটা ডেটা তোমার লাগবে। সো মিনিমাম কি পরিমাণ ক্যাপিটাল কস্ট, অপারেশন এবং মেইনটেনেন্স কস্ট কি পরিমাণ লাগবে। আমি যে পাওয়ার প্ল্যান্টটা বানাবো এটা জনগণের জন্য সেফটি কি, সেফটি ফর দ্য পার্সোনাল, যে ধরনের জনগণ তার আশেপাশে কাজ করবে, আশেপাশে যারা থাকবে তাদের জন্য সেফ কিনা। নর্মালি আমি পাওয়ার প্ল্যান্টগুলো একটু আইসোলেটেড এরিয়াতে দেখতে পাই, নর্মালি জনবহুল এরিয়াতে কখনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় না। আমি বললাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে সব থেকে ক্লিনলিনেস এনার্জি, কিন্তু আসলে কি তাই? যেখানে এনার্জি জেনারেশনটা হয় সেখানে হিউজ সাউন্ড। আমরা গেছিলাম না কয়েকটা পাওয়ার প্ল্যান্টে, পাওয়ার ইঞ্জিন রুমে ঢুকছে না, স্যার আমরা 12-13 বার যাই। সো হিউজ সাউন্ড। সো গ্যাস ইঞ্জিন হোক, ডিজেল ইঞ্জিন হোক বা স্টিম পাওয়ার প্ল্যান্ট হোক, হিউজ সাউন্ড। এবং ওখান থেকে যদি স্টিম পাওয়ার প্ল্যান্ট হয়, যে অ্যাশেস গুলো আসে, ধুলাবালি, যে পলিউটেন্ট গুলো আসে সেগুলো এনভায়রনমেন্টে ছড়ায় যায়, আশেপাশে ধুলার আস্তরণ করে থাকে। এই জন্য একটু আইসোলেটেড এরিয়াতে তৈরি করা। আইসোলেটেড এরিয়াতে তৈরি করলে কি হবে? ওই জায়গায় আমরা শহর হবে, ওই যাওয়া শহরে যায়। কেন্দ্র করে শহর হবে। ওইটাকে কেন্দ্র করে। কারণ এখন তুমি চিন্তা করো রূপপুরে সেখানে কিন্তু একটা সিটি বানাই দিয়েছে, ওর ভিতরে সব আছে, স্কুল, কলেজ, মেডিকেল সেন্টার থেকে সব আছে, পার্টনারগুলোতে নরমালি এরকম থাকে স্যার, সবই থাকছে। ডিগ্রি অফ রিলায়েবিলিটি, এটা কি বলবো? একটু ডিগ্রি অফ রিলায়েবিলিটি বলছে যে আমি সিস্টেমটা দাঁড় করাইলাম, এটা রোবাস্ট কিনা, প্রতিদিনই নষ্ট হয়ে যায়, ঠিক রিলায়েবল। কারণ সিস্টেমে তো আমি গ্রিডে লোড লাগিয়ে দিয়েছি। এখন যদি সিস্টেম রিলায়েবল না হয় তাহলে এই সিস্টেমটা আমার জন্য প্লিজ ভিজিবল হবে না, খরচা বাড়াই দেবে। সো ডিগ্রি অফ রিলায়েবিলিটি থাকতে হবে। ইফিসিয়েন্সি বেশি হতে হবে। নরমালি পাওয়ার প্ল্যান্টগুলোর ইফিসিয়েন্সি 85%। স্যার কোলে তো এরকম 34 থেকে 40%। কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো তুমি ওইখানে দেখতে পাবে, যেখানে কম্পিটিশনগুলো করছে না ওখানে দেখতে পাবে। সো 34 থেকে 40%। কম্বাইন সাইকেল যেগুলো আছে 55 থেকে 60%। সো আমি যে পাওয়ার প্ল্যান্টটা বানাবো স্পেশালি ওই পাওয়ার প্ল্যান্টটার জন্য এফিসিয়েন্সি কত, যদিও আমি বলছি কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট 55% এফিশিয়েন্ট,
আমি যেখানে বসিয়েছি, আমি ইঞ্জিনগুলো যেভাবে বসিয়েছি সেটা 55% যদি এক্সট্রাক্ট করতে পারে কিনা। সো ইফিসিয়েন্সি মেজারমেন্ট আছে, যে পরিমাণ ইনপুট দিচ্ছি তার আউটপুট কত পাচ্ছি এর হিসাব নিকাশ জানাটা জরুরি। মেইনটেনেন্স ইজি হতে হবে, ঝামেলাজনক মেইনটেনেন্স হলে যে বারবার আমার জাপান থেকে লোক নিয়ে আসা লাগবে হবে না, চায়না থেকে লোক নিয়ে বাংলাদেশের মধ্যে মেইনটেনেন্স করতে হবে। হ্যাঁ, ইজি অফ মেইনটেনেন্স হতে হবে। ট্রান্সমিশন লাইন সবথেকে কম লাগে এমন সিস্টেম, যদিও আমি বলছি একটা মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা যে আইসোলেটেড এরিয়াতে হতে পারে, আবার বলছি না এমন জায়গায় বসাও যেন ট্রান্সমিশনের লাইনটা কম লাগে। হিলটেক এরিয়াতে যদি আমি তৈরি করি, মনে করো যেখানে পাহাড় আছে সেখানে তৈরি করি, সেখান থেকে লোকাল এরিয়াতে আসতে বেশ, বিশেষ করে ব্রাজিলে বন্ধু মনে পড়ে, সে এক জায়গায় তৈরি করছে, সেখান থেকে ট্রান্সমিশন লাইন তৈরি করে অন্য জায়গায় নিতে হবে, খরচা বাড়াই দেবে। কন্ডাক্টরের খরচা কিন্তু অনেক, আবার কন্ডাক্টর হ্যাং করবো যে টাওয়ারে, বহুত খরচা বাবা, এক একটা টাওয়ারের উপরে মানে মানে কোটি টাকার উপরে খরচ হয়ে যায় এক একটা। পাইলিং করা থেকে শুরু করে আমার মাঠে ঘর বসিয়েছি টাওয়ার গুলো, সে বিশাল বিশাল টাওয়ার, পায়রা বিদ্যুৎ কেন্দ্র আছে না, ওইটাকে ভ্যানগার ওই লাইনে কুষ্টিয়া লাইনে নিয়ে গেছে আমাদের মাঠের ভিতর দিয়ে। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, সেখানে যাওয়া আসার সুবিধা কেমন আছে? আমি কি হেলিকপ্টার করে যাবো সেখানে প্রতিদিন? সো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি থাকতে হবে। ওয়াটার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা সবসময় মাথায় রাখতেই হবে। পাওয়ার প্ল্যান্ট মানেই সেখানে কুলিং সিস্টেম লাগবে। কি বললাম? পাওয়ার প্ল্যান্ট মানে সেখানে কুলিং সিস্টেম লাগবে, আর কুলেন্ট হচ্ছে সব থেকে সস্তা কুলেন্ট হচ্ছে পানি। সো অ্যাভেলেবেল পানি থাকতে হবে, এই জন্য পাওয়ার প্ল্যান্টগুলো চেষ্টা করা হয় নদীর ধারে করা। স্যার মিডল ইস্টে যেগুলো আছে তারা কি করে? অন্য দিনে আমরা কি করব? তারা করতেছে পানি অন্য কোনো ভাবে ব্যবহার করতেছে, বাতাসে, হ্যাঁ? না কোনো ওয়ে আছে, কিন্তু কুলিং লাগবে। বাংলাদেশের চিপ হচ্ছে পানি, সো বাংলাদেশে করা হচ্ছে নদীর ধারগুলোতে করা হয়। সো অ্যাভেলেবিলিটি অফ কুলিং সিস্টেমের জন্য রিভারের আশেপাশে থাকতে হবে। কি ধরনের লোড, এই পাওয়ার প্ল্যান্ট কি ধরনের লোডে চলবে সেটাও নির্ধারণ করে দিতে হবে। আমি যদি ডিজেল বেস পাওয়ার প্ল্যান্ট তৈরি করি, কি ধরনের লোড? কুইক রেন্টাল, পিক লোডে কাজ করবে। সো এটাও স্টাডি করতে হবে, কি লোডে কাজ করবে, ভালো পরিবেশ থাকতে স্যার একটা পাওয়ার প্ল্যান্ট যদি একটা টারবাইন সাথে তো শুধুমাত্র একটা হচ্ছে থেকে সিঙ্গেল জেনারেটর কানেক্ট করা থাকে নাকি? একটা টারবাইনের সঙ্গে একটা কম্বাইন যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে? আর কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট সেটা আলাদা। সব প্রশ্নের উত্তর পাবে যখন আমি এটা পড়ানো শুরু করে দিব তখন। তো শুরুর যে জিনিসটা আমি পড়াবো, কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট খুবই মজার একটা জিনিস, সেটা পড়ার আগে থার্মোডাইনামিক্স করতে হবে। কি জিনিস? থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স না বললে হয় না, থার্মোডাইনামিক্স কিন্তু আমাদের জানতে হবে। পাওয়ার প্ল্যান্ট করতেছি, থার্মো র্যাঙ্কিং সাইকেল, দুই ধরনের সাইকেল আছে। কি সাইকেল? হ্যাঁ, র্যাঙ্কিং সাইকেল আর কি বেশ কয়েক ধরনের আছে। কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল কোথায় কাজ করে? ইঞ্জিনে। ইঞ্জিনে, পেট্রোল ইঞ্জিনে কার্নোট সাইকেল কাজ করে। আমরা এখানে র্যাঙ্কিং সাইকেল কাজ করি, ঠিক আছে? তো শুরুর যে পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা এখন শুরু করে দিচ্ছি, কিন্তু এত সময় হচ্ছে গান গল্প করলাম, পড়ালেখার আগে পড়ালেখা, এখন হচ্ছে পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা স্টাডি করা শুরু করব। এই কোর্সটা হচ্ছে টোটালি ডিপেন্ড অন ইওর মেমোরি, শার্প মেমোরি। তুমি মেমোরি যদি মনে রাখতে পারো তাহলে ভালো, মনে রাখতে পারলে কিছু করার নেই। চেষ্টা করবা যেসব ওয়ার্ড, বেসিক ওয়ার্ড সেগুলো মাথায় রাখো, এবং যত বেশি পারো ডেটা মনে রাখো। তোমাকে কিন্তু লিখতে হবে। স্টিম পাওয়ার প্ল্যান্ট, শুরুতে যে পাওয়ার প্ল্যান্টটা আসে সেটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট এনার্জি জেনারেট করা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। স্টিম পাওয়ার প্ল্যান্টের আরেকটা নাম হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। সো গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টও, গ্যাস পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশে তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথাও ভেড়ামেড়াতে আছে, মাতার বাড়িতে আছে, তাই না, বড়পুকুরিয়াতে আছে। এই পাওয়ার প্ল্যান্টগুলো লোকেশন কোথায় আছে এই জিনিসগুলো একটু স্টাডি করো। বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টগুলো কোথায় কোথায় আছে, যেমন আশুগঞ্জে অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, নরসিংদীতে অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, ঘোড়াশালে বাড়িতে। চেষ্টা করবো পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করার সময় বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেটা কোন কোন জায়গায় লোকেছে। সো আমি শুরুতে যে স্টিম পাওয়ার প্ল্যান্ট করাবো, আগামী ক্লাসে আসার পরে বলবো স্যার আমার কোন জায়গায় স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে?
আমাকে তোমরা নিজেরাই বলো। তো শুরুতেই আসি যে স্টিম পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেই ধরনের পাওয়ার প্ল্যান্ট যেখানে হচ্ছে থার্মাল এনার্জিকে বা হিট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হবে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেই ধরনের পাওয়ার প্ল্যান্ট যেখানে হিট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হবে। এর জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো আমরা শিখবো এবং দেখব। নর্মালি থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাজ করা হচ্ছে র্যাঙ্কিন সাইকেলের উপর। এই র্যাঙ্কিন সাইকেলটা আমি শুরুতেই পড়াই দিতে পারতাম, যেহেতু পাওয়ার প্ল্যান্ট এখনো ওইভাবে পড়ানো শুরু করিনি, যার জন্য পড়াবো না। সো র্যাঙ্কিন সাইকেল কিন্তু এনট্রপির সাথে কি বললাম, এনট্রপির সঙ্গে টেম্পারেচারের একটা চার্ট আছে, সেই চার্টটা আমাকে বুঝাইতে হবে। হ্যাঁ, ডিএস বাই ডিটি এনট্রপি জানো তো কি? বিশৃঙ্খলা। এক্স্যাক্টলি, একটা সিস্টেম কতটা ডিসঅর্ডার সেটা এনট্রপি দিয়ে নির্ধারণ করা যায়। সো সেই এনট্রপির সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক দেখিয়ে এই র্যাঙ্কিং সাইকেলটা দেখা যায়। ঠিক আছে? স্টিম পাওয়ার প্ল্যান্টে নরমালি একটা বয়লার থাকবে। বয়লারে কি করা হবে, হিট দেওয়া হবে। বয়লারে হিট দিয়ে আমার কোর কম্বাসনের মাধ্যমে হিট দিব। হিট দিয়ে আমি স্টিম জেনারেট করব। সেই স্টিমটা কি করব, কোনো একটা টারবাইনের ভিতর দিয়ে স্টিম টারবাইনের ভিতরে পাস করব। সেই স্টিম টারবাইনের সঙ্গে আমার একটা জেনারেটর কানেক্টেড থাকবে। জেনারেটর কানেক্টেড থাকলে সেই জেনারেটর জেনারেট করলে সেখান থেকে এনার্জি আমি ট্রান্সমিট করতে পারবো। এটা হচ্ছে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। সো আমার একটা কয়লা বার্ন করব। কয়লা বার্ন করব কোথায়? ফার্নেসে। ফার্নেসের ওখানে কি থাকবে, একটা বয়লার। সেই বয়লার থেকে আমি স্টিম প্রোডাকশন করব। সেই স্টিমটা স্টিম টারবাইনে দিব। সেই টারবাইন ঘুরলে এনার্জি জেনারেট হবে। ডান? ঠিক আছে? এখন এই কোর বেস পাওয়ার প্ল্যান্টের সুবিধা কি কি? এর সুবিধা হচ্ছে এর ফুয়েলটা অনেক সস্তা, সহজে পাওয়া যায়। কারণ জীবাশ্ম কয়লার অভাব নেই। কয়লা কি, গাছ মিলিয়নস অফ ইয়ার আগে গাছগুলো জমা করছে, সেখান থেকে আমি কয়লা পাচ্ছি। ঠিক আছে? তো দামে সস্তা, ইনিশিয়াল কস্টটাও লেস। ইনিশিয়াল কস্ট দেখবা যে আমি যেগুলো প্রয়োজনীয় শব্দ আমি হাইলাইট করে দিয়েছি, এটা লেস ইনিশিয়াল কস্ট। এটা যে কোনো প্লেসে তৈরি করা যায়। আমি যদি মনে করি যেখানে কয়লা আছে সেখানে তৈরি করবো না, দরকার নেই। আইসোলেটেড এরিয়াতে, যদিও বড় প্রক্রিয়াতে একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, আমি চাইলে অন্য জায়গাতেও তৈরি করতে পারি। আমি কয়লাকে ট্রান্সপোর্ট করতে পারবো, যেমন মাতার বাড়িতে বা রামপালে, সেখানে জাহাজের মাধ্যমে আমি ইম্পোর্ট করবো কয়লা। সো সেখানে গভীর সমুদ্র বন্দর তৈরি করা আছে কক্সবাজারে। তো সেখানে ইম্পোর্ট করে এনে সেখান থেকে কয়লাটাকে ইউজ করবো। ঠিক আছে? সো এনি প্লেস, যে কোনো জায়গায় তৈরি করা যায়, জায়গা তুলনামূলক কম লাগে। কিসের রেসপেক্টে বললাম? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের রেসপেক্টে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের বাংলাদেশের ইতিহাস জানো? যখন 1960 সালের দিকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, তখন ওই এরিয়াটার নাম হচ্ছে, আরে বান্দরবনের পাশের এরিয়াটা কি জানো? খাগড়াছড়ি না, রাঙ্গামাটি, কাপ্তাই। ওইখানে প্রচুর আদিবাসী ছিল। ওই আদিবাসীগুলোকে আমার নতুন করে বাস্তু ব্যবস্থা করতে হয়েছে। কারণ রিজার্ভার ট্যাঙ্ক তো একটু হলে চলবে না, অনেক বড় রিজার্ভার ট্যাঙ্ক। তো যখনই ড্যাম দিয়েছি, ড্যামের কারণে অনেক ফ্লাড ভূমিও তলায় গেছে। এইটার জন্য কিন্তু বাঙালি আদিবাসীদের একটা ঝামেলা আছে। এখন বাংলাদেশে রান্না করা পারস্য অনেক ঝামেলা আছে। অনেক ঝামেলাগুলোর ভিতরে এটার একটা ঝামেলা ছিল যে যখন কাপ্তাই ঘর তৈরি করা হয়, কাপ্তাই লেক যখন তৈরি করা হয়, তখন অনেক বাস্তু ধারণ পাওয়া গেছে। তাদেরকে হয়তো বাস্তু দেওয়া হয়েছে, কিন্তু তারা যে পরিমাণ অবস্থানে ছিল সেই অবস্থানটা আর হয়তো অবস্থান ছিল না। সো আজীবনকার জন্য তাদের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই জন্য লেস স্পেস বললাম কম্পেয়ার টু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এবং এটা কস্ট, এই জিনিসটা হাইলাইট করা খুবই জরুরি ছিল। ডিজেল পাওয়ার প্ল্যান্টের তুলনায় এর কস্টটা যথেষ্টই কম। ডিজেল পাওয়ার প্ল্যান্ট সস্তা, জেনারেশন কস্ট একটু কম কম্পেয়ার টু। এখানে কিন্তু আমি কম্পেয়ার করার সময় কারোর সঙ্গে কম্পেয়ার করতে হয়। সো অবশ্যই এটা ডিজেল পাওয়ার প্ল্যান্টের যে এনার্জি কস্ট তার থেকে কোলের অনেক কম। ডিসঅ্যাডভান্টেজ কি? এর বড় অসুবিধা
পলিউটেন্টস, গ্যাস তৈরি করে, ফিউম তৈরি করে, ফ্লাই অ্যাশেস, ডাস্ট তৈরি করে অনেক বেশি। দেখো, আর কয়লা যেখানে রাখছি এই মাটিগুলো অনুর্বর হয়ে যায়। এই যে কয়লা রাখা আছে যে কয়লার অ্যাশ, কয়লা তো রাখা না, কয়লার অ্যাশটা যেখানে রাখো মাটি অনুর্বর হয়ে যাবে, সেখানে আর কিছু না। আমি তো দেখছি গ্রামের মাটির মধ্যে ছাই দিলে কি হয় ছায়া কাঁচা অনেক, ওই অ্যাশ কিন্তু কাছাকাছি, কয়লাতে বার্ন করে যে পরিমাণে অ্যাশ থাকবে ছাই কাছাকাছি, একদম পুরোপুরি অ্যাকুরেট না হলে কাছাকাছি। এক জিনিস না স্যার, অ্যাশ তো অ্যাশ, হয়তো তার কম্পোজিশন একটু কাছাকাছি, কার্বনের তো কম্পোজিশন, ছাই কি কার্বনের কম্পোজিশন না, কয়লা কি কার্বনের কম্পোজিশন না, দাদু বাড়িতে দেখছি কোন বাজে অবস্থা। আর এটা রানিং কস্ট বা মেইনটেনেন্স কস্ট, তাই এটার মেইনটেনেন্স কস্ট একটু বেশি। এই স্টিম পাওয়ার প্ল্যান্টের পলিউটেন্সের একটা ঝামেলা আর মেইনটেনেন্সের কস্টের একটা ঝামেলা, এই দুটো কস্ট বাদে বাকিগুলো সুবিধা। ডান, ঠিক আছে। না, সো আমি স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানলাম, স্টিম পাওয়ার প্ল্যান্টের সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম। এখন এই স্টিম পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে তার ডিটেইলস, এটা কিন্তু কাজ করবে কি সাইকেলের উপরে, র্যাঙ্কিং সাইকেলের উপরে, ঠিক আছে। এটা ইন ডিটেইলস করব, এবং আমি যেটা করব এই স্টিম পাওয়ার প্ল্যান্টটা অবশ্যই কনডেন্স টাইপের, মানে কনডেন্সার যুক্ত থাকবে এখানে অফ কোর্স, এবং অধিকাংশ পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কনডেন্স পাওয়ার প্ল্যান্ট, নন কনডেন্স পাওয়ার প্ল্যান্ট এরকম দেখতে পাওয়া যায়, যদিও করা যায় চাই। তো শুরুর দিকে এখানে বেশ কয়েকটা বড় বড় ইউনিট আছে, সেটা ইউনিট পড়ানোর আগে, এটা পড়ানোর আগে বেসিক এটা পড়িয়ে দেব। কি কি জিনিস থাকে থার্মাল পাওয়ার প্ল্যান্টে। একটা হচ্ছে কোল এন্ড অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট, শুরুতে যে আমি প্রাইমারি সোর্স অফ এনার্জি যেটা বলছি, সেই প্রাইমারি সোর্স অফ এনার্জি হচ্ছে কোল। তাহলে সেই কোলকে হ্যান্ডলিং করার জন্য একটা প্ল্যান্ট রাখতে হবে, সেটাকে বলি কোল এন্ড অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট। কি নাম? কোল এন্ড অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট, সাইলো। হ্যাঁ। সো এখানে কয়লা এবং কয়লাকে বার্ন করার পরে যে অ্যাশ তৈরি হবে, সেই অ্যাশ হ্যান্ডলিং এর জন্য একটা ইউনিট রাখা লাগবে, ঠিক আছে। দ্বিতীয় সেকশন হচ্ছে স্টিম জেনারেশন প্ল্যান্ট, যেখানে স্টিম জেনারেট হবে। সেই স্টিম জেনারেশন প্ল্যান্টের ভিতরে কি কি আছে? একটা আছে বয়লার, শুরুতে বেসিক জিনিস থাকবে বয়লার, একটা থাকবে সুপার হিটার, একটা থাকবে ইকোনোমাইজার, একটা থাকবে হচ্ছে এয়ার হিটার। এই নাম কয়টা মনে রাখাটা খুবই জরুরি। একটা কি বললাম? সুপার হিটার, আমি ভুল বললাম, প্রথমে দেখো বয়লার, তারপরে সুপার হিটার, তারপরে ইকোনোমাইজার, তারপরে এয়ার হিটার। কেন লাগবে, কি জন্য লাগবে, একটু পরে আসতেছে। তারপরে কি থাকবে? এই স্টিম জেনারেটিং স্টেশন থেকে অবশ্যই পরে আসবে স্টিম টারবাইন, মানে স্টিম টারবাইন থাকবে, তারপরে থাকবে অল্টারনেটর থাকবে, একই সঙ্গে ফিড ওয়াটার থাকবে, তারপরে কুলিং সিস্টেম থাকবে। কেন থাকবে একটু পরে আমি এখনই দেখাবো। সো এই করেছে বেসিক ইউনিট। এই বেসিক ইউনিটগুলো অবশ্যই তোমার খাতায় লেখা থাকতে হবে, মুখস্থ কিছু পারবে না, ডিরেক্ট মুখস্থ, বারবার রিড এন্ড রাইট, রিড এন্ড রাইট, রিড এন্ড রাইট। প্রতিটা জিনিস, একটা জিনিস বাদ হয়ে গেলে কিন্তু হবে না। ডান? আচ্ছা, এই জিনিসটা মাথায় একটু সেট করে নিতে হবে, যেমন নেপা মুখস্থ সামনে পরীক্ষার খাতায় আঁকা লাগবে পুরা পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে চ্যালেঞ্জিং, যে এই স্কেমেটিক যে ডায়াগ্রামটা আছে, এই স্কেমেটিক ডায়াগ্রামটা তোমার ফুললি ড্র করতে পারতে হবে, ঠিক আছে। শুরুতে আসি কোল স্টোরেজ। স্টিম পাওয়ার প্ল্যান্ট বা কোল বেসড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে শুরুতে আসবে হচ্ছে কোল স্টোরেজ প্ল্যান্ট। যেমন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে স্টোরেজ ছিল হচ্ছে ড্যাম, ড্যাম বাদ দিয়ে হচ্ছে পানিকে স্টোর করার ব্যবস্থা করছি। এখানে কোলকে স্টোর করার ব্যবস্থা করতে হবে। কেন? কোলকে তো আমি অন্য জায়গা থেকে ট্রান্সপোর্ট করে আনবো, সো আনতে তো সময় লাগে। যদি আনতে আনতে আমার কোল ফুরিয়ে যায়, তাহলে জেনারেটিং স্টেশন ঝামেলা করতে পারে, দেখলো যে আমার জেনারেট করতে পারছি না, এই জন্য রিজার্ভার। অথবা এমন হতে পারে যে কোল মাইনার যারা, তারা স্ট্রাইক করে বসছে, এক মাসের জন্য স্ট্রাইক করছে। স্ট্রাইক যখন করছে তখন আমার তো কোল লাগবেই, যদি স্টোরেজ না থাকে তাহলে কোলটা কোথা থেকে আসবে? এই জন্য একটা বড় এরিয়াতে আমার কোলকে
স্টোরেজ করতে হবে। ঠিক আছে, কোল স্টোর করার পরে এরপরে কোলটা চলে যাবে কনভেয়ার বেল্টে। কনভেয়ার বেল্ট থাকে, কনভেয়ার বেল্টে সেই কোলটা আসবে কোথায়? কোল হ্যান্ডেলিং প্লান্টে। কোল স্টোরেজ, তারপর হচ্ছে কোল হ্যান্ডেলিং প্লান্ট। এখানে কি করা হয়? এখানে কোলটাকে, কোল মানে কয়লাটা একটু চাপ চাপ ধরনের থাকে, বাল্ক হিসেবে থাকে, এটাকে গুঁড়া করা হয় বা পালভারাইজ করা হয়। পালভারাইজার ঠুকে ঠুকে এটাকে পালভারাইজ করা হয়। কেন করা হয়? একটা তুমি যদি সহজ উদাহরণ দিই, একটা বড় টুকরাকে তুমি যদি আগুনে পোড়াও, সে যতটুকু বার্ন হবে সেই টুকরাগুলো যদি ছোট ছোট করে কেটে ফেলো, সেটা বার্ন হবে আরো ভালো। কেন এটা হয়? কারণ যখন বার্ন হয় তখন অক্সিজেনের সংস্পর্শে সেই জায়গাটুকু কতটুকু আছে সেটার উপর নির্ভর করে বার্নিং ইফিসিয়েন্সি। সো অক্সিজেন যদি কম পায়, বার্ন কম। তো যখন আমি টুকরা টুকরা করে ফেলি একটা জিনিসটাকে, তখন তার সারফেস এরিয়া বেশি। যখন সারফেস এরিয়া বেশি হয় তখন বার্নিং ইফিসিয়েন্সি ভালো হয়। এই জন্য কোলটাকে আমি পালভারাইজ করে ফেলি, যাতে বার্নিং ইফিসিয়েন্সি বাড়ে, অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশনটা ভালো হয়। ডান। এরপরে ডিরেক্টলি চলে যাবে সেটা ফার্নেসে, যেখানে বয়লার রাখা আছে। কোল স্টোরেজ থেকে কোল হ্যান্ডেলিং প্লান্টে আসবে, কোল হ্যান্ডেলিং প্লান্ট থেকে আবার এগেইন বেল্টের মাধ্যমে ফার্নেসে আসবে, যেখানে বয়লারে রাখা আছে। এই বয়লারটা হচ্ছে মেইন পার্ট এবং খুবই স্ট্রেংথিং, খুবই শক্তিশালী একটা পার্ট। কারণ বয়লারের প্রেসার মেগা প্যাসকেল রেঞ্জে থাকবে, তো সেটা সহজেই ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে। আমি ইন ডিটেইলসে ওই বয়লারের কনস্ট্রাকশন কখনোই করব না। প্রেসার কুকারের হ্যাঁ, ইন ডিটেইলসে কখনোই যাব না। আমি জাস্ট বলবো আমার একটা বয়লার দরকার, কত মেগা প্যাসকেল রেঞ্জের বয়লার দরকার সেটাও বলে দিই। সেটা ডিটেইলস কখনোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা করে না। ওকে, সো বয়লারে যাবে। আমি উপরের দিকে পরে যাব, আমি আগে শুরুতে যাচ্ছি। বয়লারে যখন আসবে, বয়লারের পরে আসবে হচ্ছে আমার একটা সুপার হিটার। এখানে কোল বার্ন করে যে বয়লার থেকে আমি স্টিম জেনারেট করেছি, সেই স্টিমের ভিতরে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার রয়ে গেছে, যথেষ্ট পরিমাণে পানি রয়ে গেছে। যেহেতু পানি রয়ে গেছে, সেই পানি সহ যদি আমি টারবাইনে ফিট করি, তাহলে টারবাইনের ব্লেডগুলো পানির সঙ্গে রিঅ্যাকশন করে মরিচা হয়ে যাবে। সো টারবাইন সহজে নষ্ট হয়ে যাবে। আর স্টিম টারবাইন বানাইতে তোমার খরচা আছে, সহজে নষ্ট যাতে না হয় সেটাকে আমার খেয়াল রাখতে হবে। তার জন্য কি করছি, আমি একটা সুপার হিটার ব্যবহার করব। সেই সুপার হিটার কিভাবে কাজ করবে? এই বয়লার থেকে বা এই ফার্নেস থেকে যখন গরম হয়েছে, বার্ন করেছি, তখন একটা ফ্লু গ্যাসের একটা লাইন ছিল না? বার্ন করার পরে গ্যাসটা একটা লাইন দিয়ে বের হয়ে যাচ্ছিল। সেই গ্যাসের লাইনটা আমি ধরে নিচ্ছি এইটা ফ্লু গ্যাসের লাইন। এই গ্যাসটা আমি চিমনি দিয়ে বের করব। যখন চিমনি দিয়ে বের করব, আমি ট্রাই করব বয়লারে যে স্টিমটা জেনারেট হয়েছে সেই স্টিম একটা সুপার হিটারের মধ্যে পাস করব, যে সুপার হিটারটা থাকবে ওই ফ্লু গ্যাসের লাইনে। ফ্লু গ্যাসের লাইনে যখন থাকবে, এই গ্যাসটা এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে বয়লার ছিল, বয়লার থেকে আমি স্টিমটাকে ফিট করে এখানে দিয়েছি। সো এগেইন আবার সেই হিট পাবে। হিট দিলে এর ভিতরে যে ময়েশ্চারের কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টটা এলিমিনেট হয়ে যাবে। সো সুপার হিটেড স্টিম পাবে। স্টিমে কিন্তু কোনো পানি, ময়েশ্চারের কোনো কন্টেন্ট থাকে না, ডিরেক্টলি গ্যাসিয়াস ফর্ম, কোনো ডিরেক্ট কোনো পানি থাকবে না, গ্যাসের মতো থাকবে। সো সুপার হিটেড স্টিম যখন পাবো, এই সুপার হিটারের এখানে একটা মেইন ভালভ লাগানো থাকে, যে ভালভটাকে আমি ঘোরায়ে ফ্লোটাকে কম বেশি করতে পারি, প্রেসারটা কম বেশি করতে পারবো। সো এখানে অনেক হাই প্রেসার থাকবে, এখানে অনেক হাই প্রেসার থাকবে, হাই প্রেসার এন্ড হাই টেম্পারেচার থাকবে। যখনই বাল্বটাকে আমি ওপেন করে দিব, সে লো প্রেসার এবং লো টেম্পারেচার হয়ে যাবে, তাই না? সো তার এরিয়াটা এক্সপ্যান্ড হবে, হুশ করে বেরিয়ে যাবে, টেম্পারেচারও কমে যাবে, প্রেসারও কমে যাবে। এখানে স্টিম টারবাইন থাকবে, সেই স্টিম টারবাইনে যখন লো প্রেসার চলে আসবে, সে এই স্টিম থেকে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা সে হারভেস্ট করবে। সেই লো প্রেসারের কারণে অনেক জোরে তো স্টিমটা চলে আসবে না, সো ব্লেডগুলো ঘুরতে থাকবে, ব্লেডগুলো ঘুরতে থাকলে তো স্টিম টারবাইন ঘুরতেছে,
এই টারবাইনটা আমি একটা অল্টারনেটরে যুক্ত রাখবো। সো অল্টারনেটর টারবাইনে যুক্ত, অল্টারনেটর ঘুরছে, এনার্জি জেনারেট হবে। অল্টারনেটরে অবশ্যই জেনারেটরের প্রিন্সিপাল অনুযায়ী একটা এক্সাইটার থাকবে, যেটা হচ্ছে একটা ফিল্ড জেনারেট করে রাখবে। অফকোর্স একটা ব্যাটারি সিস্টেম থাকবে বা একটা জেনারেটরই থাকতে পারে, যে সিস্টেমটা আমার এখানে এক্সাইটার দিয়ে এক্সাইট করে রাখবে। এক্সাইটার না থাকলে কিন্তু এনার্জি জেনারেট হবে না। তারপরে গিয়ে অল্টারনেটরের পরে গিয়ে আমি কি করব, একটা সাব স্টেশন থাকবে। অল্টারনেটরের পরে গিয়ে একটা সাব স্টেশন কেন দরকার? সাব স্টেশন কেন দরকার? কারণ আমি লো ভোল্টেজে জেনারেট করি, 11 কেভি আর ম্যাক্স 33 কেভিতে জেনারেট করি। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে এক্স্যাক্টলি। সো আমার মেইনটেনেন্সের প্রয়োজন হতে পারে, অনেক কিছু প্রয়োজন হতে পারে, সুইচিং এর প্রয়োজন হতে পারে। সেই সুবিধার জন্য আমাদের 9 তলায় যে সাবস্টেশন ল্যাবটা আছে, ওই ধরনের একটা ল্যাব আমার বা ওই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আমরা সাবস্টেশন নিয়েও করব, ঠিক আছে? আচ্ছা, গেল তো। এখন স্যার এর আগে কিছু তো অনেক জিনিস আপনি বলেন নাই, আমি মেইন স্ট্রিমটাও কেমন বললাম, কত সময় আছে? স্যার শেষ না 6 মিনিট আছে। সেক্টর গড়ি তো 3 মিনিট পর আছে। আচ্ছা, শুরুর এই পার্টটা পড়িয়ে দেই। কোল স্টোরেজ কোল হ্যান্ডেলিং থেকে বয়লার যখন আসলো, এর নিচে দেখো অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট বলে একটা জায়গা আছে। অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্টের পরে অ্যাশ স্টোরেজ আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে গ্যাস থেকে যেন অ্যাশ বা ডাস্ট এটা যেন সরে আসে, তার জন্য একটা এই অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট থাকে। গ্যাসের ভিতরে যেন কোনো অবস্থাতেই কোনো ধরনের ডাস্ট পার্টিকেল বাইরে বের না হয়ে যায়, তার জন্য একটা প্ল্যান্টই আছে। এই হচ্ছে সেই অ্যাশ হ্যান্ডেলিং প্ল্যান্ট। ওকে, সো খাইছে নাকি? এইগুলো এটাই তো পাওয়ার প্ল্যান্ট। ওটাতে 20 নম্বর, এটাতে 20 নম্বর। তাই কি আর ওটা তো পাস আছে। সো পালভারাইজ কোল আমি ফার্নেসে জ্বালাবো, ঠিক আছে? ফার্নেসে জ্বালানোর পরে এখানে দেখো, এখান থেকে এর বটমে কিছু বটম অ্যাশ জমা হবে, তাই না? একটা কিছু পুড়িয়েছি, অ্যাশ তো অবশ্যই জমা হবে। সেটা কত পার্সেন্ট? 10 to 20%। টোটাল অ্যাশের 10 to 20% অ্যাশ হয়তো এখানে জমা হয়। এখান থেকে ডিরেক্টলি সেটাকে আমি বের করে নিতে পারবো। গেল। এরপরে এসে যখন একটা ইকোনোমাইজার করাইছে না একটু আগে এসে, ইকোনোমাইজার এখানে তো ফ্লু গ্যাসের মাধ্যমে গেছে না, সেই ফ্লু গ্যাসের কিছু অ্যাশ বা ডাস্ট চলে গেছে না, সেই ইকোনোমাইজারে জমা হয়ে যায়। সেই ইকোনোমাইজার থেকে আমার কিছু অ্যাশ আছে, সেটাকে কালেক্ট করতে হবে। এটা মেকানিক্যাল ডিভাইস আছে কালেক্ট করা, সেখান থেকে কত পার্সেন্ট? 1%। আচ্ছা, উপরে একটা টার্ম ছিল এয়ার প্রিহিটার। কেন এই এয়ার প্রিহিটার দরকার সেটা একটু বলে আসা দরকার, ঠিক আছে? এই দেখো ফোর্সড ড্রাউট ফ্যান, অর্থাৎ বাইরের এনভায়রনমেন্টের যে বাতাসটা আছে সেই বাতাসটা আমার ফার্নেসে দিতে হবে। কেন? বাতাসে অক্সিজেন আছে, অক্সিজেন না দিলে বার্নিং ভালো হবে না। এই জন্য একটা ফ্যানের মাধ্যমে, ফোর্সড ড্রাউট ফ্যান, এই ফ্যানের মাধ্যমে বয়লারে বাতাসটা আমি ঢুকাই। কিন্তু বাতাসটা যদি ঠান্ডা থাকে তার মানে তার ভিতরে পানির পরিমাণটা একটু বেশি আছে, অক্সিজেনের পরিমাণ কম আছে। প্রিহিটার বাতাসটাকে একটু গরম করে দিই। বাতাস যদি একটু গরম হয় তাহলে সে বার্ন করতে পারে ভালো। এই জন্য এয়ার প্রিহিটার ব্যবহার করা হয়েছে। সেই এয়ার প্রিহিটার কিভাবে এয়ারকে প্রিহিট করছে? বয়লার থেকে ফ্লু যে গ্যাস, সেই ফ্লু গ্যাস যখন চিমনি দিয়ে বের হয়ে যাচ্ছিল সেখানে এই এয়ার প্রিহিটার লাগানো ছিল। যেহেতু ফ্লু গ্যাসের ভিতর দিয়ে এয়ার প্রিহিটার গ্যাসে, সো এয়ার প্রিহিটারে অনেক ধরনের ডাস্ট জমা হবে, সেই এয়ার প্রিহিটারেও ডাস্ট জমা হবে। ডান? সেই এয়ার প্রিহিটার থেকে কত পার্সেন্ট? 1%। সেটাও আমি মেকানিক্যাল ডিভাইসের মাধ্যমে সরাই নিয়ে আসবো। এরপরে গিয়ে এটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক চার্জের মাধ্যমে এটা কাজ করে। এটা একটু অদ্ভুত, এটা কোনো ফিল্টার না, এটা এক ধরনের চার্জ চার্জিং সিস্টেম, ঠিক আছে? সো গ্যাস স্টেজ 1, স্টেজ 2 এন্ড স্টেজ 3, 3 স্টেজে এই স্ট্যাটিক চার্জ থাকে। এটা কোনো ফিল্টার না, স্ট্যাটিক চার্জ বসানো থাকে। যখন ফ্লু গ্যাসটা বের হয়ে যাচ্ছে তখন ফ্লু গ্যাসের ভিতরে অনেক ডাস্ট থাকে, অনেক অ্যাশেস থাকে।
সো সেখানে এই ইএসপি বসানো থাকে। সেই ইএসপিটি নরমালি দুইটা প্লেট থাকে, নরমালি দুইটা চার্জিং প্লেট থাকে। সেই চার্জিং প্লেটে স্টেজ 1 স্টেজ 2 এরকম করে সাজানো থাকে। যখন গ্যাসটা যায় সেই গ্যাসের যদি কোনো ডাস্ট থাকে, এই চার্জটা গ্যাস চার্জ পার্টিকেল, তো সেগুলো গ্যাস চার্জ পার্টিকেল না, ডাস্ট চার্জ পার্টিকেল না, সেটাকে ধরে থাকে। কত পার্সেন্ট? 89%। এখানেই সব থেকে বেশি ডাস্ট কালেক্ট হয় এবং মেকানিক্যাল ডিভাইস থাকে যেটা দিয়ে এটাকে আমি বের করে নিয়ে আসতে পারি। বুঝতে পারছি? সহজ লাগে না, কঠিন ব্যাপার। হ্যাঁ, তারপরে সেই গ্যাসটাকে আমি চিমনি দিয়ে বের করে দিব যাতে করে সেটা এনভায়রনমেন্টের অনেক বেশি ইমপ্যাক্ট না ফেলে। যদিও এখানে কার্বন ডাই অক্সাইডের এলিমিনেশন সম্ভব না, সালফার ডাই অক্সাইডের এলিমিনেশন অত বেশি সম্ভব না। সো অবভিয়াসলি কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড বা নাইট্রাস অক্সাইড চলে আসবে। ঠিক আছে স্যার, কি পরিমাণে অ্যাশ প্রোডাকশন হয় একটু ধারণা নেই তাহলে আমি। কোল এন্ড অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে মনে করো একটা 100 মেগাওয়াটের মেটাসার চলে আসছে, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শুরু করব নিচের যে পার্টগুলো আমরা পড়ি না সেগুলো। কিন্তু কোর্সটা খুবই মজার, একটু যদি মনোযোগ দিয়ে পড়ো খুব ভালো মার্কস হবে। ঠিক আছে, এবং ম্যাথমেটিক্স গুলো যখন করবা সেগুলো তোমার বাস্তবতার সাথেই দেখানো যায়, বাস্তবের সাথে রিলেট করে পড়া যায়। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই ক্লাসে আসবা।